এগ্রিকালচার ইনকামের যে অনেকগুলো প্রবলেম ছিল আমাদের, সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। মোটামুটি এগ্রিকালচার ইনকাম কি এটার বেসিক আইডিয়া সবার আছে। তো আমরা যে প্রশ্ন কতগুলো উদাহরণ ছিল সেগুলো নিয়ে হচ্ছে আজকে মূলত কথা বলবো। ৫ নাম্বার উদাহরণটা ছিল জনাব সৌমিতের একটি ডেইরি ফার্ম রয়েছে, যেটা ২০২৪ থেকে ২৫ অর্থ বছরে ডেইরি ফার্ম হতে দেখা যায় ১০ লাখ টাকা হচ্ছে নিট আয় প্রাপ্ত হয়েছে। এটা খেয়াল রাখতে হবে, আমাদের নিট আয় আর হচ্ছে গিয়ে গ্রস আয় এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখানে হচ্ছে সকল প্রকার খরচ বাদ দিয়ে সে হচ্ছে ১০ লাখ টাকা এখানে আয় হইছে। এছাড়া ব্যাংক সুদ বাবদ রয়েছে ৫,৫০,০০০ টাকা। উক্ত সুদের বিপরীতে উৎসে কর্তন আছে ৫৫,০০০ টাকা। এখন যদি আমরা এটা তার হিসাবটা দেখাই, আয় নির্ণয় করে কর নির্ণয় করি, তাহলে দেখব যে প্রথম হচ্ছে তার যেটা ইনকাম ছিল ১০ লাখ টাকা, এটা থেকে হচ্ছে ৫ লাখ টাকা হচ্ছে বাদ যাবে। ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২০ অনুসারে হচ্ছে আগে সেটা অনেক কম ছিল। এখন হচ্ছে এটা অলরেডি হচ্ছে ৫ লাখ টাকা হচ্ছে বাদ গেলে ১০ লাখ টাকা থেকে হচ্ছে ৫ লাখ টাকা থাকতেছে ইনকাম হিসাবে। আরেকটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়, এটা ব্যাংক সুদ হিসাবে ৫,৫০,০০০। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে স্যার কত নম্বর অঙ্কটা একটু প্লিজ বলবেন, মানে মানে ধরতে ভুলে মানে ধরতে পারছি না। ৫ নাম্বার যদি আয়কর নির্দেশিকার ৩১ নাম্বার পেজে দেখতে পারেন। যদি বই বের করতে চান সেখানে বই বের করেন, ৩১ নাম্বার পেজে গেলে পাবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এখানে শুধু তার ২ টা হেডে হচ্ছে ইনকাম আছে। মানে একটা হচ্ছে আর্থিক পরিসম্পদ আর একটা হচ্ছে কৃষি। তাহলে কৃষি যেহেতু ৫ লাখ সেটা বাদ যাবে ষষ্ঠ তফসিল অনুসারে, তাহলে তার হচ্ছে বাদ দেওয়ার পর ১০,৫০,০০০ টাকা হচ্ছে তার ইনকাম। এখন যদি আমরা নিয়মিত যে ইনকামটা হচ্ছে কৃষি হতে আয়, এটার ট্যাক্স নির্ণয় করি, তাহলে দেখা যায় আসবে হচ্ছে ১০,০০০ টাকা। আবার ২ টাকে আমরা যেহেতু ট্যাক্স নির্ণয় করার সময় ১ম এ নিয়মিত, তারপর হচ্ছে নিয়মিতর সাথে ন্যূনতম, এই ২ টা এড করে যেটা বেশি হয় ওইটা হচ্ছে ন্যূনতম হয়। তো এখানে যখন আমরা ১০,৫০,০০০ টাকা একসাথে, অর্থাৎ ন্যূনতম কর যেটা আছে এটা সহ মোট ৭৫,০০০ টাকা ট্যাক্স আসবে এই ২ টাকে একসাথে করলে। ট্যাক্স অবশ্যই আপনারা বের করতে পারবেন। ফর্মুলাতে বসাইলে ইজিলি বের হয়ে যাবে। এখন দেখা যায় আমাদের হচ্ছে ন্যূনতম করের জন্য কত টাকা আসতেছে? ন্যূনতম করের জন্য আমরা দেখতে পাচ্ছি ৬৫,০০০ টাকা হচ্ছে আসতেছে। কিন্তু আমাদের উৎসে কর্তন করা ছিল ৫৫,০০০ টাকা। তাইলে অবশ্যই যেটা বেশি, অর্থাৎ উৎসে কর্তন আর হচ্ছে ন্যূনতম আর হচ্ছে নিয়মিত, এই ২ টা যোগ করে যে বাদ দেওয়ার পর, মানে নিয়মিত উৎসের আয়ের উপর করটা বাদ দেওয়ার পর যেটা আসে সেটা হচ্ছে ৬৫,০০০, আর আমাদের উৎসে কাটছে হচ্ছে ৫৫,০০০। তাহলে অবশ্যই এখানে ৬৫,০০০ নিতে হবে। তাহলে আমাদের মোট যে ট্যাক্স এর পরিমাণ ৬৫,০০০ প্লাস হচ্ছে রেগুলার ইনকাম এর উপর ট্যাক্স ছিল হচ্ছে ১০,০০০। এই ২ টা মিলে হচ্ছে ৭৫,০০০ টাকা হচ্ছে ট্যাক্স দিতে হবে। এটা সেকশন ১৬৩ অনুসারে হচ্ছে এই ট্যাক্সটা নির্ণয় করা হইছে। কারো কোনো প্রশ্ন আছে এটাতে? এটা আসলে সহজ, এর প্রশ্ন থাকবে না। পরেরটাতে যদি আমরা যাই, ৬ নাম্বার প্রশ্ন। এইখানেও সেম দেখা যাচ্ছে কৃষি হতে আয় আছে ১০ লাখ টাকা। স্যার আগের অঙ্কটিতে স্যার মানে এই যে সে বেশি যেটা মানে পদে হবে স্যার, এটা কি ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ আছে? ক্রেডিট ফরওয়ার্ড বলতে মানে স্যার মানে যেটা স্যার মানে সে তো বেশি ন্যূনতম করা মানে করটা বেশি হয়েছে তার। সেক্ষেত্রে কি স্যার মানে ধারা ১৬৩ অনুযায়ী স্যার পরবর্তী অর্থ বছর কি স্যার এটা ক্যারি ফরওয়ার্ড হবে স্যার? অন্যান্য উচ্চ ওতে তো আয় আছে স্যার যেহেতু, না, নাকি স্যার? এটা তো একটু কম পরিশোধ করছে। ওর তো মানে ন্যূনতম, আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করি তখন হচ্ছে কি করি, ন্যূনতম আর হচ্ছে গিয়ে রেগুলার দুইটা যোগ করে রেগুলারটা বাদ দিলে সেটা ন্যূনতম আসে। তো সেই হিসাবে এখানে তার ইনকামের পরিমাণ, মানে করের পরিমাণ বাড়ছে, এটা ক্রেডিট করার হচ্ছে সুযোগ নাই। যদি এরকম হইতো যে করের পরিমাণ ৫৫,০০০ আসতেছে মানে ক্যালকুলেশন করে, কিন্তু টিডিএস কাটা হইছে ৬৫,০০০, তখন হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হইতো। ঠিক আছে? ওকে স্যার।
তো আমরা ৬ নাম্বারে গেলে এখানে দেখি ব্যাংক কৃষি হতে আয় হচ্ছে আছে ১০ লাখ টাকা, তার সাথে সুদ আছে ৫,৫০,০০০ টাকা। এর পাশাপাশি দেখা যায় উনি হচ্ছে ব্যবসা হতে ২ লাখ টাকা ২ লাখ টাকা হচ্ছে আয় রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা নিয়মিত উৎসের আয় দেখতেছি ২ টা। একটা কৃষি হতে আয় আছে, আরেকটা হচ্ছে ব্যবসা হতে আয় আছে। তো এখানে কেউ একটু মিউট করে ফেলেন যার যাদের মাইক্রোফোন এখনো অন আছে, আহাদ নিসির ভাই আপনি একটু মিউট করে ফেলেন। এবার আমরা শুরু করি। এখানে হচ্ছে শুধু কৃষি হতে আয় না, তার সাথে হচ্ছে দেখা যায় ব্যবসা হতে আয় আছে। তাহলে আমরা তো আগেই জানি যে কৃষি হতে যতটুকু আয় আছে, কারো মাইক্রোফোনটা মিউট না। আশরাফুল ইসলাম ভাই একটু মিউট করে ফেলেন। তাহলে এখানে ১০ লাখ টাকা থেকে হচ্ছে প্রথমে হচ্ছে ৫ লাখ টাকা বাদ যাবে করমুক্ত হিসাবে। তাহলে সেটা হচ্ছে কৃষি হতে যদি তার ইনকাম থাকতো, এখানে একটু দেখতে হবে যে এখানে দেখেন একটা ব্যাখ্যা দিয়েছে, যেহেতু করদাতা কৃষি হতে আয় এবং আর্থিক পরিসম্পদ হতে আয়ের পাশাপাশি ব্যবসা হতে আয় আছে, সেহেতু তিনি ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২০ অনুযায়ী ৫ লাখ টাকা করমুক্ত প্রাপ্তির সুবিধা পাবেন না। কারণ আমরা জানি শর্তটা হচ্ছে কেবল কৃষি হতে আয় আর হচ্ছে ব্যাংক সুদ, এই ২ টা জিনিস থাকলেই সে ৫ লাখ টাকা অব্যাহতি পাবে। যদি এর বাইরেও ইনকাম থাকে, যেমন এখানে ব্যবসা হতে আয়ের ইনকাম আছে, তাহলে এই সুবিধাটা হচ্ছে পাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ১০ লাখ টাকা যেটা ছিল ১০ লাখ টাকায় রয়ে গেছে। ব্যবসা হতে আয় সেটা ২ লাখ টাকা ছিল সেটা রয়ে গেছে। আর্থিক পরিসম্পদ হিসাবে ৫,৫০,০০০ রয়ে গেছে। তো এখন যখন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব, সেখানে হচ্ছে আমাদের নিয়মিত উৎসের আয়ের ক্ষেত্রে কৃষি হতে আয় আছে, ব্যবসা হতে আয়। এই ২ টা হচ্ছে ১২ লাখ টাকা। ১২ লাখ টাকার উপর ট্যাক্স আসতেছে হচ্ছে ৯৭,৫০০। এখনো পরবর্তীতে আমরা ন্যূনতম কর প্রযোজ্য আয়টাও যদি যোগ করি, তখন হচ্ছে আমাদের যে ট্যাক্সের পরিমাণটা আসতেছে সেটা হচ্ছে ২ লাখ টাকা। তো এখন নিয়মিত আয় এবং ব্যাংক সুদ আয়ের বিপরীতে ধারা ১৬৩(৪) অনুসারে কর নিরূপণ করলে, তখন যখন আমরা এই করটা নির্ণয় করব, তখন হচ্ছে দেখা যায় হচ্ছে আমাদের ১,৫২,০০০। কিন্তু এখন আমাদের বেশি যেটা আছে, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয় এবং ব্যাংক সুদ আয়ের বিপরীতে ধারা ১৬৩(৪) অনুযায়ী করদাতা খ এবং গ এর মধ্যে যা অধিক, তাহলে দেখা যায় ২ লাখ টাকা হচ্ছে অধিক। এইটা হচ্ছে তার ট্যাক্স দিতে হচ্ছে। মানে ২ লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে। এখন যেহেতু একটা ইনভেস্টমেন্ট ছিল এখানে, সঞ্চয় করতে বিনিয়োগ, সেক্ষেত্রে সে হচ্ছে ইনভেস্টমেন্ট একটা রিবেট পাবে। তাহলে রিবেটের পরিমাণ আমরা অবশ্যই জানি ৩% হচ্ছে যেটা রেগুলার ইনকাম থাকবে সেটা, এবং ন্যূনতম কর এখানে বলা আছে ব্যাংক সুদ আয় ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় হওয়া তার রেয়াতের জন্য বিবেচিত হবে। যেগুলো হচ্ছে রেয়াতের জন্য বিবেচিত হবে সেটা হচ্ছে ১৭,৫০,০০০ আর ১৫% হচ্ছে অ্যাকচুয়াল ১ লাখ টাকা বিনিয়োগ করছে অথবা ১০ লাখে। এটা থেকে হচ্ছে সবচেয়ে কম যেটা ১৫,০০০ টাকা হচ্ছে সে রেয়াত পাবে। তো ১৫,০০০ টাকা যখন বাদ দেওয়া হবে তখন হচ্ছে যেটা থাকতেছে মানে ১,৩০,০০০ টাকা হচ্ছে সে ট্যাক্স দিবে আফটার সকল প্রকার সুদ বাদে। তাহলে এই ম্যাথটার পার্থক্য হচ্ছে যখন ব্যবসায়ী ইনকাম থাকবে, অর্থাৎ কৃষি আয়ের পাশাপাশি অন্যান্য রেগুলার ইনকাম সোর্স এর আয় থাকবে, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে যে ৫ লাখ টাকা পাবে না। এখন যদি আমরা ৭ নম্বরে আসি, এখানে বলছে আই বর্ষে নার্সারি হতে ৮ লাখ টাকা আয়প্রাপ্ত হন। এছাড়া দেখা যায় হাঁস, মুরগি খামার হতে ১০ লাখ টাকা আয় রয়েছে। করদাতা অন্য কোনো খাতে কোনো আয় নাই। তাহলে দেখা যায় এখানে হচ্ছে ১০ লাখ টাকা প্লাস হচ্ছে ৮ লাখ টাকা যেটা নার্সারিতে আছে, এটা থেকে হচ্ছে ৫ লাখ টাকা বাদ যাবে। যেহেতু কৃষি হতে আয় আছে। বাদ যাওয়ার পর ১৩ লাখ টাকা উপর হচ্ছে তার মানে কৃষি হতে আয়ের উপর বিবেচনা করা হবে। তো এখানে বলে দিছে যেহেতু ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২০ অনুসারে হচ্ছে এই বারটা দেওয়া হয়েছে।
তো এখন যদি আমরা এখানে মাছের হ্যাচারিওতে আয় যেটা আমরা দেখলাম ৫,০০,০০০ টাকা ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২০ অনুযায়ী ৫,০০,০০০ টাকা মোট আয় পরিগণনা থেকে বাদ যাবে। তাহলে এখানে চলে আসতেছে আরেক হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় অর্থাৎ ব্যাংক সূত্র হিসাবে আয়। এই ২ টা আয় হচ্ছে যোগ করলে ১০,৫০,০০০ টাকা আসে। এইটাও সিমিলার। এখানে যা শুধু পার্থক্য দেখানো হইছে যে এখানে ২ টা কৃষি সোর্স এর থেকেই আয় আছে। তো এখানে আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে মাছের হ্যাচারি বা সুদ হতে আয় যেটা আছে ১৬৩ অনুযায়ী নিরূপণ। তো এখানে বারবার হচ্ছে কৃষি হতে আয়ের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ১ম হচ্ছে আমাদের কনফার্ম হইতে হবে যে তার কি সোর্স এ হচ্ছে আয় আছে। শুধু কৃষি হতে আয় আছে কিনা, অন্যান্য সোর্স এ আয় আছে কিনা। তারপর হচ্ছে আমরা চিন্তা করব যে ৳৫,০০,০০০ সেটা বাদ দিব কিনা। তাহলে এইটাও মোটামুটি হচ্ছে ৬৭,০০০ এখানেও একটা রিবেটের ব্যাপার ছিল সেটাও পাইলো। মানে ২ টা একই রকমের ম্যাথ। তো আমরা ৯ নাম্বারে যদি যাই সেখানে যদি আমরা বলছি আই বর্ষে পোল্ট্রি ফিড উৎপাদনে ব্যবসা হতে দেখা যায় ২০,৫০,০০০ টাকা এবং বীজ বিপণন ব্যবসা হতে ৮,৫০,০০০ টাকা আয় করেন। করদাতা অন্য কোনো খাতে আয় নেই। এক্ষেত্রে ২০২৫-২৬ কর বর্ষের জন্য ভান্ডানি করযোগ্য আয়ের পরিমাণ হচ্ছে যেহেতু আমাদের এই ২ টা যোগ করে ৳৫,০০,০০০ টাকা বাদ দিলে ৳২৪,০০,০০০ টাকা। এটা হচ্ছে আয় অর্থাৎ যার শুধু এখানে আয়ের পরিগণনাটা করতে হবে। কারণ এখানে ২ টা সোর্স এ হচ্ছে কৃষি, ওতে হচ্ছে আয় রয়ে গেছে। তারপর হচ্ছে ১০ নাম্বারে হচ্ছে ডেইরি ফার্ম ও একটি মাছের খাঁচারি রয়েছে। দেখা যায় এটা ডেইরি ফার্ম থেকে ৳৪,৫০,০০০ টাকা প্রাপ্ত আয়, মাছের হ্যাচারি হচ্ছে ৳৭,৮০,০০০ টাকা আয় রয়েছে। উক্ত আয় বর্ষে তিনি ডিপিএস এ বিনিয়োগ করেছেন ৳৬০,০০০ টাকা। এক্ষেত্রে তার ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে? তো এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা দেখানো হইছে যে হ্যাচারি বাবদ যে ষষ্ঠ তফসিলের যেটা মাছের হ্যাচারি হতে আয় বাবদ ৳৭,৮০,০০০ টাকার মধ্যে ৳৫,০০,০০০ টাকা মোট আয় পরিগণনাতে বাদ যাবে। কিন্তু কৃষি হতে আয়ের ডেইরি ফার্মের পাশাপাশি মাছের হ্যাচারি ব্যবসা হাতে আয় থাকায় ষষ্ঠ তফসিলে অর্থাৎ ২ বার অব্যাহতি প্রাপ্ত হবে না। যেহেতু তার কৃষি ১ এর অধিক সোর্সেও আয় থাকতে পারে, শুধু একবারই বাদ যাবে। অর্থাৎ সবচেয়ে সহজ হচ্ছে যতগুলা কৃষি সোর্সে আয় থাকুক সবগুলো যোগ করে ৳৫,০০,০০০ হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে ট্যাক্স ক্যালকুলেশনটা দেখাইছে যেহেতু এবারও হচ্ছে ৳৩,৫০,০০০ হচ্ছে ১ম এ অব্যাহতি পাবে। তারপরে ৫ মানে ক্যালকুলেশনটা নিয়ে আমি কিছু বলতেছি না। এখন হচ্ছে কৃষি হতে আয়ের ক্ষেত্রে অনুমোদিত খরচগুলা কি হবে? তো আমরা জানি যদি কোনো প্রপার বুক অফ অ্যাকাউন্ট যদি মেইনটেইন করে তাহলে এক ধরনের ভাবে খরচগুলো এলাও হবে। আর যদি মেইনটেইন না করে তাহলে হচ্ছে আরেক ধরনের মেইনটেইন করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ৬০% আমরা যদি মেইনটেইন না করে ৬০% খরচ হিসেবে দেখাই, ৪০% কৃষি হতে আয় দেখাই। তারপরেও আরো কিছু খরচ এলাওয়েবল হয়। যেমন ভূমি কর, যদি কোনো কর দেয়, খাজনা দেয়, এই ধরনের গুলো কিন্তু বাদ যাবে। চাষাবাদ বাবদ ক্ষয় অর্থাৎ মূলত হচ্ছে কৃষির যে প্রোডাকশনটা করছে এটার এগেইনস্ট এ যত ধরনের খরচ আছে সবগুলা খরচ হচ্ছে বাদ দিয়ে তারপর হচ্ছে দেখাইতে হবে। এটা যখন আমরা পরবর্তীতে রিটার্ন এর অঙ্ক দেখাবো তখন হচ্ছে আলাদা, আলাদা করে দেখানো হবে যে কিভাবে খরচগুলোকে বাদ দিব। ওখানে ডিটেইলস থাকবে। এখানে জাস্ট হচ্ছে আয়ের যে পরিস্থিতিটা সেটা। তো আমাদের মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কৃষকদের ক্ষেত্রে হয় যে আ ভালোভাবে হিসাব মেইনটেইন করে না। সেক্ষেত্রে আমরা ৬০% সহজে বাদ দিয়ে দেওয়াটা হচ্ছে বেটার। আর এটা বাদ দিয়ে ৬০% বাদ দিলে কারণ স্বাভাবিকভাবে হচ্ছে কৃষিক্ষেত্রে খরচের তুলনায় অ্যাকচুয়াল হিসাব করতে গেলে মানে একদম লেবার থেকে শুরু করে মূলত ৬০% থেকে বেশি পার্সেন্ট খরচ সম্ভব। তার থেকে বেশি পার্সেন্টই খরচ হয়। যেহেতু আমরা যদি খরচ আলাদা করে না হিসাব রাখি, সেক্ষেত্রে ৬০% আইন অনুসারে হচ্ছে অ্যালাউড হবে। তো আমরা যদি এখানে কৃষি হতে আয়ের যে রিটার্নের তফসিল ৩ এ দেখি, বিক্রয়, টার্নওভার বা প্রাপ্তি যত টাকা পাচ্ছে বিভিন্ন ধরনের ধান বা গম যাই বিক্রি করে এটা লিখতে হবে। তারপর হচ্ছে গ্রস মুনাফা। এখানে আমাদের মনে হয় মানে এই ফর্মটাকে আরো একটা কলাম রাখতে পারতো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ CUGS যেটা এটা রাখলে আরো সুবিধা হইতো। এখানে বলতেছে বিক্রয় বা টার্নওভার তারপর হচ্ছে গ্রস মুনাফা। তো সেক্ষেত্রে এখানে আরো একটা গড় যদি বাড়াইতো তাহলে জিনিসটা সহজ হইতো। তো গ্রস মুনাফা থেকে
সাধারণ ব্যয়, বৃক্ষজনিত ব্যয়, ভূমি উন্নয়ন, খাজনা, বীমা প্রিমিয়াম যা খরচ আছে সবগুলো হচ্ছে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এখানে হচ্ছে আমরা নেট আয় বের হবে। তবে জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে, এখানে যত সহজ দেওয়া হইছে আসলে তো ক্যালকুলেশনের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এতটা সহজ না। অনেকে দেখা যায় প্রশ্ন করে আমাকে গত বা একটা প্রশ্ন করলো, একটা বিল দেখে অথবা একটা ডাটা দেখে কখনোই কিন্তু গ্রস মুনাফা, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ এগুলো বের করা সম্ভব না। কারণ এখানে আপনার যে তথ্য এখানে আমার চাচ্ছে মাত্র ৩ টা তথ্য। কিন্তু আমাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে, আমরা একদম প্রপারই বুক অফ অ্যাকাউন্ট মেইনটেইন করতে হবে। তো প্রপার আমরা একটা হিসাব করব, লাভ-লোকসান হিসাব যেভাবে করে আমি এটা দেখাবো অ্যাকাউন্টস যেহেতু আ আছে ওইটাই পার্ট। তো এরকম করে হচ্ছে আপনারা হিসাবটা আগে করবেন। অ্যাকচুয়াল খরচটা কত এটা করবেন। সেটা ব্যবসায়ের হোক, কৃষি হোক। আপনি ১ম এ টার্নওভার নিশ্চিত হবেন। তারপর এর এগেইনস্ট এ কত টাকা খরচ আছে সেটা। কারণ আপনাকে যদি একটা অ্যাজিউম করে একটা গ্রস মুনাফা পার্সেন্টেজ ধরে দেওয়া হয়, তাহলে এটা কখনোই হচ্ছে যৌক্তিক হবে না। কারণ এমন হইতে পারে গ্রস মুনাফা সেটা 10% হইতে পারে। কোনো ব্যবসায় 30% হইতে পারে। সেটা হচ্ছে অ্যাকচুয়াল আপনাকে বের করতে হবে। তো বের না করে আসলে সম্ভব না। নেট মুনাফা অনেকে 2% 3% হইতে পারে। তো সেই হিসেবে আপনি হুট করে একটা জিনিস ধরে ফেললে যেটা হচ্ছে ট্যাক্স পেয়ারদের জন্য একটা অসুবিধা। কারণ আপনি অ্যাকচুয়াল জিনিসটা না ধরলে। তাই হচ্ছে আপনারা যখনই হচ্ছে বিজনেস হোক, আ এগ্রিকালচার হোক, আপনারা যত ধরনের তথ্য ট্যাক্স পেয়ার এর কাছে এভেইলেবল সবগুলা নিয়ে আপনারা হচ্ছে ১ম এ ড্রাফট করবেন। ড্রাফট করে একদম ফাইনাল হচ্ছে এক্সেল শিটে ক্যালকুলেশন থেকে শুরু করে পুরোটা করে তারপর হচ্ছে আপনারা যেটা ই-রিটার্ন এ গিয়ে পোস্টিং দিবেন। কোনোভাবেই কখনো সরাসরি ই-রিটার্ন এ পোস্টিং দিবেন না। কারণ এমন কোনো মিসটেক থাকতে পারে যেটা এক্সেল এ ধরা পড়বে, সেটা আসলে ই-রিটার্ন এ অনেক সময় ধরা পড়ে না। তাই যারা প্র্যাকটিশনার অনেকে এক্সপার্ট তারা অবশ্যই আগে হচ্ছে এক্সেল এ সব কাজ করে নেয়। তারপর হচ্ছে এটা যখন ফাইনাল হয় তখন এই ডাটা গুলো হচ্ছে ই-রিটার্ন এ সাবমিট করে। তো এইটা হচ্ছে মোটামুটি কৃষি থেকে আয়। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারণ আজকে মূল আলোচনা হচ্ছে টিডিএস নিয়ে। তো টিডিএস নিয়ে আলোচনা যাওয়ার আগে কোনো প্রশ্ন থাকলে ২-১ টা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আসল আলোচনাতে চলে যাই। আয়কর আমরা যখন হচ্ছে আমরা টিডিএস এবং বিডিএস এর ব্যাপার আসবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি কোম্পানি ট্যাক্স এর ক্ষেত্রে অনেক প্রবলেম গুলো ফেস করে যে টিডিএস, বিডিএস ছাড়া আসলে কোনো খরচই নাই। তো সেই হিসাবে আমাদের এখানে একটা ফোকাস করতে হয় যে ১ম হচ্ছে আমরা যে সমস্যা ফেস করি সেটা হচ্ছে ভিত্তিমূল্য। আমি যে টিডিএস এর পরিমাণটা কাটবো অথবা বিডিএস টা ধরবো, সেটা আসলে কিসের উপর ধরবো? এটার একটা ভিত্তি তো অবশ্যই থাকতে হবে। তো সেটা হচ্ছে ভিত্তিমূল্য হচ্ছে ৩ টার একটা। চুক্তি মূল্য, বিল অথবা ইনভয়েসের মূল্য অথবা পরিশোধ। এই ৩ টা থেকে যেটা হচ্ছে বেশি এইটাই হচ্ছে ভিত্তিমূল্য। তো ধরেন এখন আমরা ৳১০০ হচ্ছে একটা কোনো একটা বিল আসলো আমাদের কাছে। সাপ্লায়ের বিল হিসাবে ৳১০০ আসলো। তো এখানে দেখা যায় যদি 10% টিডিএস অ্যাপ্লিকেবল হয় এবং 15% ভ্যাট অ্যাপ্লিকেবল হয়, তখন হচ্ছে আমরা কোন টাকাটার উপর এটা হচ্ছে পেজ কত? পেজ নাম্বারটা কত ভাই এটা? জি, পেজ নাম্বার? এটা পেজ নাম্বার বইপত্র পাবেন পেজ না। নাম্বার এটা কতটা? 23-24 অর্থ বছরের। পেজ ২৪ এটা জি এখানে আছে পাবেন না। আমার কাছে, বইটা আছে আমার কাছে। আপনি বলেন, আছে আমার কাছে। পেজটা নাই। আচ্ছা, কারণ এটা তো করে নিছি তো। ঠিক তো আছে। একটু ৭৫ নম্বর পেজ থেকে দেখা ভাই যাচ্ছে। এটা কি ম্যানুয়ালে পাওয়া যাবে? আয়কর ম্যানুয়ালে মানে এই ইনফরমেশনটা কি আছে? না, না এটা আয়কর পরিপত্র এই যে ২০২৩-২৪ এর থেকে নেওয়া হইছে। ওখানে পাবেন। ওকে। কারণ আমি আগেই বলছি আয়কর পরিপত্র ২০২৩ সালে ২৩-২৪ টা অনেক গুছানো ছিল। খুবই ইফেক্টিভ একটা মানে সোর্স এর জন্য। অনেকগুলো জিনিসই ওখানে ভালোভাবে আছে। যেটা ২৪-২৫ বা ২৫-২৬ ওইরকম নাই। আচ্ছা আপনারা খুঁজে পাবেন। যেহেতু আমি ম্যাটেরিয়াল দিয়ে দিব, টেনশন করে লাভ নাই। এখন একটু মনোযোগ দেন। তাহলে আমরা হচ্ছে ১ম এ যেটা আমরা ৳১০০ যদি ধরি, তো সেক্ষেত্রে আমাদের ১ম এ হচ্ছে চিন্তা করতে হবে এটা হচ্ছে ট্যাক্স এবং ভ্যাট এর বেস ভ্যালু কি সেম কিনা? অনেক সময় ভ্যাট ইনক্লুসিভ থাকে,
আবার টিডিএস এক্সক্লুসিভ প্যাকেজ অনেকগুলো থাকে, আমি নিচে দেখাবো। তো সেই হিসেবে আমরা এটা নিশ্চিত হলাম যে বৃত্তি মূল্য হচ্ছে ৩টার একটা হবে। অর্থাৎ চুক্তি মূল্য অথবা বিল বা ইনভয়েস অঙ্ক অথবা পরিশোধ। এই ৩টা থেকে যেটা হচ্ছে বেশি এটার উপরে হচ্ছে টিডিএস বা বিডিএস হবে। সেটা আসলে আমরা কখন বুঝবো? যখন হচ্ছে আমরা একটা পেমেন্ট করব তখনই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেবল রেট হচ্ছে টিডিএস, বিডিএস টা কেটে নিতে হবে। তো এখন যদি আমরা যেখানে একটা বৃত্তি মূল্য দেওয়া আছে সেটা এটা নিয়ে আমার মূল কথা না। মূল কথা হচ্ছে এখানে আমি হ্যাঁ, বলেন। আহ, স্যার এইখানে একটা বিষয় যে সাধারণত তো স্যার মানে যে কোনো মূল্যের ভিতরে তো স্যার মানে দেখা যায় যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, মানে মানে ভ্যাট আইনের অনুযায়ী, মানে বর্তমান যে ভ্যাট আইন প্রচলিত আছে স্যার, ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইন 2012। স্যার আপনি তো জেনে মানে আপনি তো জানেন স্যার, ওইখানে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত মানে মূল্য মানে হলো ভ্যাট অন্তর্ভুক্ত মূল্য। তাহলে সেক্ষেত্রে বিষয়টা একটু যদি আরেকটু মানে একটু যদি মানে করে বলতেন। হ্যাঁ, এটা হচ্ছে পরে আমাকে একটু সামনে যাইতে দিতে হবে। ওখানে আছে যে ৩টা মূল্যই দেখানো হইছে। আর যেহেতু ব্যাট আইন অনুসারে সরবরাহ মূল্য মানেই হচ্ছে ব্যাট ইনক্লুসিভ, আমি এটা জানি। কিন্তু ট্যাক্স এর ক্ষেত্রে ডিফারেন্ট আছে। যেহেতু ট্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে টিডিএস তো এটা হচ্ছে আমি একটু সামনে যাই। সামনে গেলে অবশ্যই ৩টা সিস্টেম আছে। থাকলে ব্যাক ক্যালকুলেশন সামনে দেখাবে ভাই। আমি এখানে যাচ্ছিলাম। এখানে হচ্ছে বিলে ইনক্লুসিভ ভ্যাট অ্যান্ড ট্যাক্স মানে প্রথম একটা পদ্ধতি থাকতে পারে। এখানে ৪টা পদ্ধতি। কারণ এই ম্যাটেরিয়ালটা খুব ভালোভাবে মানে নেওয়া হয়েছে হচ্ছে আমাদের আবু তৈয়ব ভাই থেকে। ওনার এই লেকচার শিটটা হচ্ছে দারুণ। এই কারণে আমি ওখান থেকে কিছু কালেকশন করছি। টিডিএস, বিডিএস নিয়ে ওনার মোটামুটি ভালো। তো এটাও হুবহু হচ্ছে ওনার থেকেই নেওয়া। তো এখানে দেখেন ব্যাট ইনক্লুসিভ, বিল ইনক্লুসিভ ভ্যাট অ্যান্ড ট্যাক্স। এখানে কিন্তু উনি দেখাইছে যে ইনক্লুসিভ হচ্ছে টিডিএস এবং বিডিএস যদি থাকে, কোনো বিলে টিডিএস, বিডিএস উল্লেখ থাকে। আর কোথাও মানে রাসেল ভাই যেটা বলল, অনেক সময় দেখা যায় সাপ্লায়াররা ঐরকম যারা কম জানে বা অনেকে এভয়েড করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে তারা কিন্তু বলে দেয় ভ্যাট এবং ট্যাক্স এক্সক্লুসিভ। আমি এরকম বিল পাইছি, তারা বলতেছে কোনো ভ্যাট এবং ট্যাক্স কোনোটাই না, এরকম বিল আমাকে দিছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা ইনক্লুসিভ, এক্সক্লুসিভ বিবেচনা করি, সমস্যা নাই। কারণ আমার কাজ হচ্ছে টিডিএস, বিডিএস টা আমার কাটতে হবে, সেটা যতটুকু পসিবল সেটা অবশ্যই কাটতে হবে। তো এখানে যদি আমাকে ইনক্লুসিভ থাকে সেক্ষেত্রে দেখা যায় এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে গ্রস বিল ইনক্লুডিং ট্যাক্স এবং ভ্যাট সেটা হচ্ছে ১,১০,০০০ টাকা। তো এখন এরকম বিলেরটা যদি থাকে সেটা যদি আমরা কিভাবে বের ভাই করতে চাই? স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার এখান থেকে দেখা যাচ্ছে। আর কারো সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো আমি যেহেতু আর ২ টা পিসি ডিভাইস অন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখা যায় আমাদের যে গ্রস বিলটা ১,১০,০০০। সেখানে যখন আমরা বেস ভ্যালুটা বের করতে চাই, তখন আমাদের যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে আমরা সহজে হচ্ছে যদি আমরা ১ম এ এটা খেয়াল রাখতে হবে, বিলে যেহেতু সরবরাহ মূল্যের সাথে হচ্ছে ভ্যাট ইনক্লুসিভই থাকে। যেহেতু আইন অনুসারে আগে এরকম ছিল না। বর্তমানে সরবরাহ মূল্যের সাথে ইনক্লুসিভ থাকে। তো সেক্ষেত্রে ১ম হচ্ছে আমাদের ভ্যাটটাকেই বাদ দিতে হবে। তো ভ্যাটটাকে বাদ দেওয়ার জন্য আমাদের যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে ১০০ যোগ হচ্ছে ভ্যাট রেট, উপর হচ্ছে ভ্যাট এর পার্সেন্টেজ। তো সেই হিসাবে ১,১০,০০০ কে আমরা, যেহেতু এখানে হচ্ছে ভ্যাট এর রেটটা যদি ১০% ধরা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় ১১০ দিয়ে আমাদের ১,১০,০০০ কে ভাগ দিতে হবে। তারপর হচ্ছে ১০ দিয়ে গুণ দিলে আমরা এখানে হচ্ছে ভ্যাটটাকে পেয়ে গেলাম ১০,০০০ টাকা। যেহেতু ভ্যাট ইনক্লুসিভ। তো এটা যখন ১০,০০০ টাকা যখন আমরা বাদ দিব, তখন হচ্ছে আমাদের ১,০০,০০০ টাকা আসতেছে। সেটার মধ্যে কিন্তু যেহেতু ইনক্লুসিভ বলা হইছে বিলের ক্ষেত্রে মানে ভ্যাট এবং ট্যাক্স, সেক্ষেত্রে এখানে কিন্তু ১,০০,০০০ এর উপর যেটা আমাদের ৫% ধরলাম আমাদের হচ্ছে গিয়ে টিডিএস। তো সেটাও কিন্তু আমাদের ৫% সরাসরি বাদ দিতে হবে। কারণ ১ম হচ্ছে আমাদের বাদ দিতে হচ্ছে ট্যাক্স, ভ্যাট, তারপর হচ্ছে ট্যাক্স এর পার্সেন্টেজটা ধরতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের বেস ভ্যালুটা আসতেছে কত? ১,০০,০০০ থেকে হচ্ছে ৫,০০০ টাকা বাদ দিলে ৯৫,০০০ টাকা হচ্ছে বেস ভ্যালু।
তাহলে আমরা একটা বিল পাইছিলাম, সেটা 1,10,000, সেখানে বলা হয়েছে টিডিএস অন বিডিএস ইনক্লুসিভ। তখন হচ্ছে আমরা যখন এটাকে বেস ভ্যালুটা বের করতে গেলাম, তখন হচ্ছে আমরা প্রথমে বিডিএসটা বাদ দিলাম, তারপর হচ্ছে টিডিএসটা বাদ দিলাম, তখন হচ্ছে আমরা 95,000 টাকা হচ্ছে পাইছি। এখানে কোনো সমস্যা আছে? না ভাই। তো মূলত হচ্ছে প্র্যাকটিক্যালি এই জিনিসটা বেশি ব্যবহার করা হয়, ইনক্লুসিভই থাকে অনেক ক্ষেত্রে, কারণ আমাকে বাস্তবে আসলে টিডিএস বিডিএস কাটাকাটি নিয়ে অনেক ঝামেলা হইতে হয় ছোট ছোট সাপ্লায়ারদের ক্ষেত্রে। এখন আমরা 2 তে আসি, যেখানে হচ্ছে বিল ইনক্লুসিভ ব্যাট এবং ব্যাট ইনক্লুসিভ এক্সক্লুসিভ আছে, আর ইনক্লুসিভ হচ্ছে ট্যাক্স। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব? যে আমাকে বলছে টিডিএস এর পরিমাণটা দেওয়া আছে, আর বিলের সাথে অ্যাড করা আছে, আর বিডিএসটা অ্যাড করা নাই। সেক্ষেত্রে আমরা 1,50,000 টাকার বিলটা দেখলাম। তো এখন প্রথম হচ্ছে ব্যাট ডিরেক্টলি ক্যালকুলেট অন বিল অ্যামাউন্ট। যেহেতু এখানে ব্যাট এক্সক্লুসিভ, সেক্ষেত্রে ডিরেক্টলি ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারবো আমরা। তো বেস ভ্যালু হচ্ছে যেটা আসতেছে, স্ক্রিন শেয়ার কি আপনারা দেখতে পাচ্ছেন? না, আমি তো দেখতে পাচ্ছি। ভাই আপনি স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ভাইয়া আপনার দেখা যাচ্ছে, আমরা দেখতে বের হয়ে পাচ্ছি। আবার ঢুকেন, দেখা যাচ্ছে ওনাদের এক্সিটের বের আবার হয়ে আবার ঢুকেন। সমস্যা হচ্ছে ওনারা একটু বের হয়ে ঢুকেন, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তাহলে এখানে যেহেতু আমাদের হচ্ছে ব্যাট হচ্ছে এক্সক্লুসিভ ছিল, সেই কারণে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে এটাতে ব্যাটের রেটটা বের করে ফেললাম। 1,50,000 টাকার উপর 10%, সেটা 15,000 টাকা হয়ে গেছে। তো এখন হচ্ছে গ্রস বিল ইনক্লুডিং ব্যাট অ্যান্ড ট্যাক্স উইল বি, সেটা হচ্ছে 1,50,000 প্লাস হচ্ছে 15,000, এই দুইটা যোগ করলে হচ্ছে 1,65,000 টাকা গ্রস বিল চলে আসবে। তো 1,50,000 টাকার উপর আমাদের 5% হচ্ছে যেহেতু ট্যাক্স আছে, সেটাও কিন্তু 5% বের করলে 7,500 টাকা চলে আসতেছে। তো পেমেন্ট আমাদের করতে হবে, সেটা হচ্ছে 1,50,000 থেকে 7,500 টাকা বাদ দিতে হবে, কারণ ব্যাট হচ্ছে এখানে এক্সক্লুসিভ, কিন্তু টিডিএস গুলো হচ্ছে ইনক্লুসিভ। তো সেই হিসাবে হচ্ছে আমাদের টিডিএসটা 7,500 টাকা কেটে হচ্ছে জমা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার, যেটা বিল এক্সক্লুসিভ ব্যাট অ্যান্ড ট্যাক্স। যে বলতেছে ব্যাট এবং ট্যাক্স দুইটাই হচ্ছে ইনক্লুসিভ না, এটা না বুঝে অনেকে এরকম বিল বানায়, যারা হচ্ছে ছোট ছোট সাপ্লায়ার, তারাই আসলে এই ধরনের বিলগুলো বানায়, যে নিচে লেখা থাকে যে আসলে ব্যাট এবং ট্যাক্স এক্সক্লুসিভ। অথবা অনেক সময় সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রে আমরা দেখি যে টাকা যেটা কালেকশন করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ব্যাট এবং ট্যাক্স এক্সক্লুসিভ। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, তাহলে 1,30,000 টাকার একটা বিল ধরলাম, সেটাতে বলা হচ্ছে ট্যাক্স এবং ব্যাট এক্সক্লুসিভ। তো সেক্ষেত্রে 1,30,000 টাকার উপর যদি আমরা এখানে সাপ্লাইয়ের যেটা 5% হচ্ছে আমাদের ট্যাক্স রেট, আর 10% যদি আমরা বের করি, তাহলে হচ্ছে এখানে যদি আমরা গ্রস আপ করি, গ্রস আপের নিয়মটাও কিন্তু দেওয়া আছে। যখন কোনো বিলের গ্রস আপ করতে হয়, তখন হচ্ছে যত টাকা হচ্ছে, যত পার্সেন্ট টিডিএস থাকে, এটা বাদ দিয়ে, এখানে যেমন 5% হচ্ছে টিডিএস, সেটা বাদ দিয়ে 95% দিয়ে ভাগ দিলে আর 100 দিয়ে গুণ দিলে, তখন হচ্ছে এটা গ্রস আপ হয়ে যায়। এটা কিন্তু ডান পাশে কর ব্যতীত পরিশোধের ক্ষেত্রে গ্রস আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ, এটা কিন্তু 141 ধারাতেও আছে। সেখানে কিন্তু এরকম করে একটা ফর্মুলা দিয়েই বুঝিয়ে দিছে, সেকশন 141 আপনারা গেলে দেখতে পাবেন। তো সেখানে কিন্তু 100 থেকে প্রথম হচ্ছে বাদ দেওয়া হচ্ছে যতটুকু হচ্ছে ট্যাক্সের রেট, অর্থাৎ টিডিএস এর রেট, সেটা। তারপর হচ্ছে 100 সাথে গুণ হচ্ছে যত টাকা অ্যামাউন্টটা বিলের অ্যামাউন্ট। তো এটা দিলে দেখা যায় হচ্ছে আমাদের ইজিলি হচ্ছে আমরা গ্রস আপ হয়ে গেল। তো গ্রস আপ যখন হয়ে গেল, তখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ট্যাক্সের পার্সেন্টেজটা, কারণ গ্রস আপ করেই কিন্তু আমাদের ট্যাক্সের পার্সেন্টেজটা কাটতে হবে, কারণ গ্রস আপ না করলে ট্যাক্সের পরিমাণটা কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা যত টাকা ট্যাক্স বের হইলো সেটা পেয়ে গেলাম। তারপর যখন আমাদের হচ্ছে ট্যাক্সের পরিমাণটা যখন বের হয়ে যাবে, তখন হচ্ছে এর উপর আমাদের সরাসরি হচ্ছে বিডিএস এর যে পার্সেন্টেজ 10%, সেটা কিন্তু গুণ করলে হচ্ছে বের হয়ে যাবে।
তখন হচ্ছে আমাদের মূল যে বিলটাকে যদি আমরা অ্যাকচুয়াল বিল অ্যামাউন্ট করি, তাহলে বেস বিলের সাথে হচ্ছে আমাদের যত ভ্যাট এবং ট্যাক্স আছে সবগুলো জিনিস হচ্ছে যোগ করলে আমরা বিলটা পেয়ে যাব। কারণ আমাদের কাজ হচ্ছে টিডিএস, বিডিএস এর অ্যামাউন্ট হচ্ছে আমাদের বের করে যেটা আমাদের জমা দেওয়া। কারণ যেহেতু হচ্ছে বিডিএসটা সাপ্লায়াররা হচ্ছে পরিশোধ করে অনেক বিল দেয় আমাদের 6.3, আর আমাদের কাজ হচ্ছে গিয়ে টিডিএসটা হচ্ছে কাটতে হয়। তো সেক্ষেত্রে আমরা টিডিএসটা কেটে সাপ্লায়ারদের যত টাকা পাওনা থাকতেছে সেটা পেমেন্ট করে বাকিটা হচ্ছে আমাদের তাকে চালানটা দিয়ে দিতে হবে। তো এই ৩ টা পদ্ধতি বেশি এডিএস ব্যবহার করা হয়। 6.6 ইস্যু করি, এখন ট্যাক্স কাটলে কি কোনো 6.6 টাইপের ফর্ম ইস্যু করা লাগে? না, ট্যাক্স কাটলে হচ্ছে আপনি একটা সার্টিফিকেট দিতে হয় আর হচ্ছে চালানটা দিলে হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের চালানটা হইলেই হয়, কারণ সার্টিফিকেটটা কম্পালসারি না। তাও কিন্তু ধারা ১৪৫ অনুসারে কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য বলছে। না, সার্টিফিকেটটার নাম কি পিএসআর? না, উইথহোল্ডিং এর জন্য সার্টিফিকেট দিতে হবে। এটা একটু দেখাই তো, মানে অনেকে এটা ক্লিয়ার করতেছে না। ওই 6.6 আমরা জানি বা শুনি, কিন্তু ট্যাক্স এটা এর তো ক্ষেত্রে যে একটা ট্যাক্সের এই সার্টিফিকেটটা আছে। কালকের ক্লাসে ইনশাআল্লাহ ওখানে টিডিএস নিয়ে কথা বলবো, তো স্যালারি টিডিএস ওখানে হচ্ছে সার্টিফিকেটের ফরম্যাটটা আছে, আমি দেখাবো। তাহলে এটা তো ওই যে 6.6 এর মতো প্রতি সাপ্লায়ারকে দিতে হবে না? হ্যাঁ, এটা দেয়া মানে দেওয়ার আইনের বাধ্যবাধকতা আছে, কিন্তু না দিলেও যে ও ক্রেডিটটা নিতে পারবে না এরকম না। মূলত হচ্ছে এখানে চালানটা হচ্ছে ম্যাটার। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা উৎসে কর্তনের টাকা আসলে কখন জমা দিতে হবে। এখানে কিন্তু আপনারা যারা জমা দেন এটা একটু খেয়াল রাখতে হয় যে টাকা আসলে কখন জমা দিতে হয়। যেমন জুলাই থেকে মে মাস পর্যন্ত যে টাকাগুলো কর্তন করা হয়, সেটা হচ্ছে কর্তন বা সংগ্রহের মাসের শেষে পরবর্তী ২ সপ্তাহের মধ্যে। অর্থাৎ আপনারা যদি জুন মাসে যদি আপনারা কখনো আ জুলাই মাস থেকে যদি আপনারা ধরেন পুরো জুলাই মাস ধরে হচ্ছে টিডিএস এর টাকা কাটা হইছে। তো সেক্ষেত্রে আপনি টাকাগুলো জমা দিতে পারবেন। পরবর্তী মাসের ১ম ২ সপ্তাহের মধ্যে হচ্ছে টাকাটা জমা দিতে পারবেন। আপনাদের এটা খেয়াল রাখতে হবে, যদি টিডিএস এর টাকা কেটে আপনারা যদি জমা দিয়ে চালানের কপি যদি সাপ্লায়ারকে না দেন, সে কিন্তু মামলাও করতে পারবে। মানে এটা কিন্তু আইনের বাধ্যবাধকতা কঠিন। যেহেতু এটা উইথহোল্ডিং ট্যাক্স। তো সেই হিসেবে আপনাদের কাজ হচ্ছে যখনই কোনো ট্যাক্স কাটা হবে, যেহেতু টিডিএস এর ব্যাপারটা আসে পেমেন্টের সময়, আপনি হয়তো ২ মাস ৩ মাস আগে আ সার্ভিস নিছেন মানে সেবা নিছেন, মাল কিনছেন। তো যখন হচ্ছে আপনি পেমেন্টটা করতে যাবেন, তখনই হচ্ছে এই টিডিএস এর ব্যাপারটা চলে আসবে। সেটা কেটে আপনি পরবর্তী মাসের ২ সপ্তাহের মধ্যে হচ্ছে জমা দিয়ে তাকে একটা সার্টিফিকেট দিবেন। তার সাথে হচ্ছে একটা টিডিএস চালানটা দিয়ে দিবেন। তো আবার যদি সেটা জুন মাসে ১ম থেকে ২০ দিনের মধ্যে, অর্থাৎ আপনাদের একটু যদি ট্রিকি ওয়েতে চিন্তা করেন যে টিডিএস এর ব্যাপারটা হচ্ছে টাকাটা জমা দেওয়ার একটা সিস্টেম রাখছে। কখন করতে হবে? সেটা হচ্ছে ফিন্যান্সিয়াল ইয়ার এর মধ্যেই কিন্তু টাকাটা জমা দিতে হবে। তার জন্য এখানে দেওয়া আছে যে জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে যদি আপনি কোন টিডিএস কাটেন, সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী ৭ দিনের মধ্যে, সময় কিন্তু কমে আসছে। ১ম এ বলছিল কিন্তু ১৪ দিন। কিন্তু যেহেতু জুন মাস হচ্ছে ইয়ার এন্ডিং যাবে মানে ক্লোজিং এ যাবে। সেই কারণে হচ্ছে ১ম এ ৭ দিন। আবার দেখা যায় জুন মাসে অন্যান্য যেকোনো দিন অর্থাৎ ২০ তম দিনের পরবর্তী যখন দিন আসবে, তখন হচ্ছে আপনি যেদিন কাটবেন তার পরের দিন জমা দিতে হবে। আর যদি ৩০ শে জুন আসে অর্থাৎ শেষ কর্মদিবসে হয়, তাহলে টাকা কিন্তু আপনাকে ওই দিনই জমা দিতে হবে। তার মানে আপনাকে ফিন্যান্সিয়াল ইয়ার এর মধ্যে টাকা জমা দিয়ে ওইটা শেষ করে ফেলতে হবে। কারণ ফিন্যান্সিয়াল ইয়ার এর পরবর্তীতে কিন্তু টিডিএস চালানের যে কোড থাকে অর্থাৎ মানে ট্র্যাকিং থাকে, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। কারণ চালানে কিন্তু অনেকগুলো পার্ট আছে, সেটা দিয়ে অবশ্যই বোঝা যায় যে চালানের টাকা কোন ফিন্যান্সিয়াল ইয়ার এর মধ্যে কর্তন করছে। এটা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। এখন ভাইয়া একটু কথা বলতে চাই, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি এখানে। ওই আমার মনে হয় যে আমরা এরকম নতুন একটা আইনে আসছে যে আপনার ওই টিডিএস এর টাকাটা জুন জুলাই সরি অক্টোবরের ২৫ তারিখ জমা দিব, এটা কোন ৩ মাসে তো একসঙ্গে দিব? না, ওইটা টাকা জমা দেওয়া না, ওইটা রিটার্ন জমা দিতে হবে। উইথড্রয়াল ১৭০ ধারা অনুসারে হচ্ছে আপনি ৪ বার হচ্ছে ইয়ারলি, এবার হচ্ছে রিটার্ন জমা দিতে হবে। কিন্তু আপনার টাকা জমা দেওয়া এক জিনিস আর হচ্ছে রিটার্ন জমা দেওয়া হচ্ছে আরেক জিনিস।
মানে আপনার 3 মাসে যতগুলার রিটার্ন মানে টিডিএস কাটা হয়েছে জি জি সবগুলো হচ্ছে আমরা তফসিল তথ্যগুলো ক্রস হচ্ছে করে কথা বলতেছি। সবগুলো তথ্য হচ্ছে একসাথে দিয়ে আপনি রিটার্নটা সাবমিট করবেন কোয়ার্টারলি যেটা। রাইট রাইট 25 অক্টোবর এরকম। হ্যাঁ, কিন্তু আপনি টাকা জমা দিয়ে সব কাজ কাম শেষ করে ফেলতে হবে এর আগেই। ও এখানে এই একটা জন্য আইনের সাথে একটু ট্রিকি হয়ে চিন্তা করেন। আপনাকে রিটার্ন সাবমিট করতে বলছে 25 তারিখের মধ্যে। 25 অক্টোবর হ্যাঁ, 25 অক্টোবর বলতে যেহেতু ৪ বার ওইটা জি সমস্যা নাই। তো 25 সেক্ষেত্রে জানুয়ারি। আপনাদের কিন্তু টাকা জমা দেওয়ার লাস্ট মানে 14 দিনের মধ্যে টাকা জমা দিয়ে দিতে হচ্ছে। তাহলে এর আগের মাসেরও টাকাও কিন্তু সবগুলো তথ্য কিন্তু আপনাদের মানে রিটার্নের মধ্যে চলে যাবে। ঐরকম করে কিন্তু রিটার্ন সাবমিশনের ডেডলাইনটা দিছে। জি জি ঠিক আছে? জি ওকে থ্যাংক ইউ। এখন আসি ওই বাইয়ার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ইউনিক। আপনারা যারা প্র্যাকটিস করেন দেখা যায় একটা পেজ, এই পেজটা যদি আপনার ডেস্কের মধ্যে সাজায় রাখেন, তাহলে আপনি এক নজরে আসলে দেখতে পারবেন যে টিডিএস, বিডিএস এর রেটটা অথবা রিলেশনটা আমার কাছে খুব ভালো লাগছে বলে এই ম্যাটেরিয়ালটা আমি রাখছি। আমি এটা নিয়ে ওনারটাতেই কাজ করছি। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের জন্য সহজ। জি বলেন। জি ভাইয়া, একটা বিষয় একটু জানার ছিল যে আমরা হুম, যখন বলেন। দেখা গেছে আমাদের 10টা সাপ্লায়ার কাছ থেকে আমরা মাল নিই, তো সেক্ষেত্রে 10 জন সাপ্লায়ারের কাছ থেকে যদি যখন আমরা টিডিএস বিডিএস কাটি, তখন আমরা জমা দেওয়ার সময় কি একসাথে সবগুলো জমা দিব নাকি ওই অ্যামাউন্ট গুলো আলাদা আলাদা করে দিব? Good আর যদি point, এটা একসাথে দিই এটা সেক্ষেত্রে, হ্যাঁ, আর যদি একসাথে দিই সেক্ষেত্রে ওই টোটাল টাকার জন্য যে ওই আমাদের যে সাপ্লায়ারদের যে চালানের কপিটা দিতে হবে, তখন সব সাপ্লায়ার কি ওই বড় অ্যামাউন্টের কপিগুলো একসাথে দিতে হবে নাকি কিভাবে ইয়ে হয়? একটু ওটা যে কোনো সময় বললে একটু ভালো হয়। এটা হচ্ছে আপনার যদি সাপ্লায়ারের সংখ্যা অনেক বেশি হয়ে যায় যে ইন্ডিভিজুয়ালি মেইনটেইন করাটা ডিফিকাল্ট, তখন হচ্ছে আপনি চাইলে হচ্ছে অনেকের একসাথে দিতে পারবেন। তো একসাথে দিয়ে এই কারণে কিন্তু সার্টিফিকেটটা রাখছে। মানে আপনার এই যে এই প্রবলেমটা যখন ফেস করে, মনে করেন আমার একটা সাপ্লায়ার আছে বা এত বেশি সাপ্লায়ার না বা অ্যামাউন্ট বড়, বড় অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমি ওরে টিডিএস এর কেটে চালানটা দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু যখন মনে করেন আপনি ১০০ টা সাপ্লায়ারের একসাথে টিডিএস কাইটা জমা দিচ্ছেন, ১০০ টা চালান না করে একটা চালানই করতেছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ১০০ টা সার্টিফিকেট ইস্যু করতে হবে। টিডিএস তো আপনি একটা চালান দিবেনই, ১০০ জনকেই দিবেন একটা চালান। কিন্তু তাদেরকে একটা, একটা সার্টিফিকেট দিবেন। ওখানে কিন্তু উল্লেখ থাকবে তার পোরশনটা কত, মানে কত টাকা। তাহলে দেখা যায় ও কিন্তু ওইটার যেহেতু ক্রেডিট নিবে, সেই হিসাবে সেও কিন্তু আর কোনো বেশি ক্লেম করতে পারবে না। কারণ যেহেতু এটা ট্যাক্সের ব্যাপার, সে যদি এক চালান পেয়ে বলে যে পুরোটাই আমার, তাহলে দেখা যায় এটা নিয়ে একটা সমস্যা হইতে পারে। এই কারণে আসলে সার্টিফিকেটটা রাখছে। তাহলে ও ২ টা জিনিসই সাবমিট করলে ট্যাক্স অথরিটির আর কোনো সমস্যা নাই। সে বুঝতে পারবে যে আপনার প্রতিষ্ঠান থেকে এত টাকা টিডিএস কাটছে। ঠিক আছে? জি ভাইয়া, আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাচ্ছিলাম, এই সার্টিফিকেট কি গভর্নমেন্ট কর্তৃক এনবিআর কর্তৃক কোনো সার্টিফাইড কোনো ইসে আছে নাকি এটা নিজের না, মতো না, করে? না। আপনার আপনার যেমন আমি আপনার এটা বলি, বড়, বড় কোম্পানি ধরেন জিপিএস ইস্পাত ডিভিডেন্ড দিল। তো ডিভিডেন্ড দিলে মনে করেন ডিভিডেন্ডের উপর টিডিএস এর পরিমাণ তার ১০০ কোটি হইতে পারে। ১০০ কোটি টাকা যদি ডিভিডেন্ড দেয়, তো সেই হিসাবে টিডিএসটা কিন্তু এটা ১০০ কোটি টাকা কিন্তু এমন হইতে পারে ১০,০০০ বা ১৫,০০০ মানুষের মানে ডিভিডেন্ডের টাকার উপর টিডিএস কাটছে। তো সেই আরো হিসাবে বেশি সে হবে কি ভাই। করবে? হ্যাঁ, একটা কথার কথা। তো সেই হিসাবে দেখা যায় সে কিন্তু একটা চালানেই, যেহেতু আমি শেয়ার মার্কেটের সাথে রিলেটেড, আমি এরকম চালান পাই। তো দেখা যায় ও কিন্তু একটা চালানেই সবগুলো টাকা জমা দিয়ে আমাকে কি করলো? আমাকে ওই চালানটাও দিছে, সেই সাথে আমাকে একটা সার্টিফিকেটও দিছে। আমার অ্যামাউন্টটা কত। তো এটা হচ্ছে একটা ভালো দিক। কারণ আমি ইজিলি তখন ওই সার্টিফিকেটটা ইউজ করতে পারতেছি যে আমার এত টাকা হচ্ছে এই কোম্পানি থেকে টিডিএস বাবদ ভাই কাটা এটা হইছে। কি এরকম যে আমি চালানটা দিলাম প্রত্যেককে, সাথে লিস্ট করে যে কার কোন চালানে কত টাকা দিছি, ওই যে এক্সেল শিটে লিস্ট করে যাকে দিব তারটা হাইলাইট করে দিয়ে দিলাম। তো ব্যাকফ্লিপ বলো, ওটা ব্যাকফ্লিপ। এটাও করে। এটা স্পেশালি ব্যাংকে আমি দেখছি। ব্যাংকে যেহেতু আমাদের টিডিএস কাটতো, ওরা দেখা যায় ২০ জনকে একসাথে দিছে, ওখানে হাইলাইটস করে দিছে। কিন্তু আমার কাছে হচ্ছে মানে আইন অনুসারে কিন্তু মানে সার্টিফিকেট দেওয়াটা হচ্ছে উচিত। তাহলে কি ভাই জি, এক্সেল ভাইয়া গুলো তাহলে দিলে সেক্ষেত্রে কি সার্টিফিকেট প্রদান করতে হবে? বুঝি না ভাই। মানে যেটা কি বলেন যে ১০০ জনকে যদি আমরা
একটা চালানের মাধ্যমে যদি টাকাটা পেড করি, সার্টিফিকেট দেওয়ার সময় ইন্ডিভিজুয়াল ভাবে তো সবাইকে সার্টিফিকেট দিতে হবে নাকি? হ্যাঁ, একটা সার্টিফিকেট বানাই দেবে আপনার। আচ্ছা, এখন ভাই যদি সার্টিফিকেট মানে সবাইকে যদি ইন্ডিভিজুয়াল ভাবে যদি না যদি দেওয়া হয়, ওই ক্ষেত্রে কি কোনো আছে কিনা, মানে পানিশমেন্ট বা পেনাল্টি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার এর জন্য হচ্ছে 145 ধারাটা দেখে নেবেন। ভাইয়া সার্টিফিকেটের মধ্যে কি বিলের ডিটেলস দেওয়া থাকবে, মানে কত টাকার মাল নিছি, কত টাকার মাল কাটছি, কত জমা দিছি, সবকিছু কি থাকবে ওখানে? সব ডিটেলস থাকবে। আপনি যদি 145 সেকশনটা দেখেন, ওখানে কিন্তু সার্টিফিকেটের মধ্যে কি কি থাকবে না থাকবে কিন্তু এটাও বলে দিচ্ছে। সার্টিফিকেটটা মূলত ওইটা অনুসারে আবার সার্টিফিকেট কিন্তু ফরম্যাটও আছে। এনবিআর ভাই ওরকম আপনি ফরম্যাটে দিচ্ছে। ভাই আপনি আমাদের সামনের ক্লাসগুলোতে এরকম কোনো ফরম্যাট কি দেখাবেন, যে কিভাবে আমরা কি? আমি আসলে স্যালারি সার্টিফিকেটটা রাখছিলাম। আচ্ছা, আমি ওইটাও রাখবো কালকে, মনে থাকলে, যেহেতু আজকে ইস্যু আসছে জি, আদার্স, থ্যাংক ইউ। কারণ ওই সোর্সটা আমি দেখাবো তাহলে কালকে সার্টিফিকেটটা। ঠিক আছে, তাহলে সামনে যাই। তো এখানে হচ্ছে বিডিএস এবং টিডিএস এর যে সামারিটা, এখানে কিন্তু উনি যেহেতু ওই বাম পাশে দেখা যায় বিডিএসটা রাখছে, আর ডান পাশে হচ্ছে টিডিএসটা রাখছে। আমরা জানি হচ্ছে বর্তমানে 44টা সেবার উপর হচ্ছে বিডিএস হচ্ছে প্রযোজ্য। এটা অবশ্যই রাসেল ভাই ভালো বলতে পারবে। তো এইগুলা তো হচ্ছে কম্পালসারি ভাবে হচ্ছে বিডিএস কাটতে হয়। তো এর সাথে যদি রিলেশন করে যদি আপনি ট্যাক্সটাকে মিলাইতে পারেন, কারণ যেহেতু আপনার ২ টা জিনিসই ইমপ্যাক্ট দরকার, তাহলে দেখা যায় খুব সহজ। যেমন এখানে আমি ২-১ টা বলি। এসি হোটেল, নন এসি হোটেল, রেস্তোরাঁ, এই ৩ টা ক্যাটেগরির মধ্যে এখানে কিন্তু সেকশন ১০৯ এর যেটা আছে, ভাড়া হইতে উচ্ছে কর কর্তন, এর সাথে কিন্তু সরাসরি রিলেশন নাই। কিন্তু কাছাকাছি একটা রিলেশন আছে। কারণ এটা হচ্ছে এসি হোটেলের ভাড়া, আর এখানে হচ্ছে যে কোনো ভাড়া হইতে পারে। ভাড়া হইতে সেটা বাড়ি ভাড়া বা অন্যান্য ভাড়া। এখানে কিন্তু ভাড়ার কয়েকটা উদাহরণ, যেমন হোটেল, গৃহসম্পত্তি ভাড়া, হোটেল বা গেস্ট হাউস, খালি স্থান বা প্লান্ট বা যন্ত্রপাতি, সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার। এক্ষেত্রে দেখা যায় আগে যেটা ২৪-২৫ এর রেট থেকে হচ্ছে বর্তমানে হচ্ছে রেটের পরিমাণটা বাড়াইছে, 10% হয়ে গেছে। আগে ৫% ছিল, 10%। তো এখানে এসি হোটেলের ক্ষেত্রে আমরা জানি 15%, নন এসি হচ্ছে 10। কেউ কিছু বলতে চাচ্ছেন? ও আচ্ছা। তারপর হচ্ছে রেস্তোরাঁর ক্ষেত্রে হচ্ছে ৫%। তাহলে আমাদের যখন কোনো ভাড়া বা কোনো ব্যাপার আসবে, তখন হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে আমরা এই ৪ টা আমার কাছে থাকলে ইজিলি হচ্ছে একটা আ মানে রিলেশনশিপটার একটা জায়গাতে চলে যায়। তো তারপর হচ্ছে এখানে যদি আমরা ডেকোরেটরস ও ক্যাটারার্স, এখানে এসএস যেটা সার্ভিস কোড আছে। তো সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে সেকশন ৯০ যদি আপনি যান, ওখানে গিয়ে দেখবেন সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন ক্যাটারিং, এটা হচ্ছে কমিশনার বিলের উপর একটা মোট বিলের উপর ২ টার একটা কমিশন আর একটা হচ্ছে বিল। এটার মধ্যে যেটা বেশি এটার উপর, সেটা হচ্ছে বিলের উপর যদি হয়, বিল বেশি হয় তাহলে জায়গায় ২% আর কমিশনের উপর হচ্ছে 10%। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ এটাও মোটামুটি ব্যবহার করা হয়। সবগুলো সব প্রতিষ্ঠানের জন্য তো প্রযোজ্য হয় না। তো দেখা যায় এই ক্ষেত্রে হচ্ছে 10% হচ্ছে আমাদের টিডিএস, বিডিএস টা কাটতে হবে। সেইম ওয়েতে মোটর গাড়ি গ্যারেজ বা ওয়ার্কশপ হচ্ছে আমাদের হচ্ছে 8% হচ্ছে টিডিএস টা কাটতে হবে। তারপর যদি নির্মাণ সংস্থা, তারাও দেখা যায় 10% এখন কাটতে হয়। আর এটা নির্মাণ সংস্থাদের রিলেশন আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভার্সন, গণপূর্ত যেটা আছে। তো এইটা হচ্ছে 5% আগের থেকে কমছে। বিজ্ঞাপনী সংস্থার ক্ষেত্রে হচ্ছে 15%। আর এখানে হচ্ছে প্রচার মাধ্যমে বিজ্ঞাপনে হতে আয় কর্তন, এটাতে হচ্ছে 5%। তো এরকম করে আমাদের হচ্ছে একটা রিলেশনের মধ্যে যদি আমরা একটা পেজ এটা, তাহলে দেখা যায় ইজিলি হচ্ছে আমাদের টিডিএস এবং বিডিএস এর মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়, আমরা সাপ্লাই এর ক্ষেত্রে যেটা ব্যবহার করি, যেমন এখানে যদি আমরা দেখি ঠিকাদার বা সরবরাহকারী ইত্যাদি প্রদত্ত হইতে কর্তন, এটা হচ্ছে 5%। আর এখানে আমাদের এর সাথে যে রিলেশন আছে, আসবাবপত্র বিপণন কেন্দ্র উৎপাদন পর্যায়ে ৭.৫%, বিপণন পর্যায়ে শোরুম উৎপাদন পর্যায়ে, অর্থাৎ আসবাবপত্রের ক্ষেত্রে একটা হচ্ছে ৭.৫% দিয়েও কিন্তু বিক্রি করতে পারে, আবার দেখা যায় ১৫% দিয়েও কিন্তু বিক্রি করতে পারে। তো তারপর হচ্ছে এখানে যদি আমরা কুরিয়ারের সার্ভিস অথবা আদার্স সাথে যাই, তো এই পাশে হচ্ছে
এরকম করে সবগুলো জিনিসের হচ্ছে একটা রিলেশন আছে। অডিট এন্ড অ্যাকাউন্টিং ফার্মের একটা পরিবর্তন তার আসছে। ক্ষেত্রে তার কনসালটেন্সির বিষয়টা একটু ভাঙিয়ে বুঝে দেন, এখানে অনেক ঝামেলা হয় ওই যে 7% আর 15%। হ্যাঁ, এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম। অডিট ফার্ম, অ্যাকাউন্টিং ফার্মটাও সেম হয়ে গেছে। এবং কনসালটেন্সি একই। এটা হচ্ছে এইবারই পরিবর্তনটা আসছে। কনসালটেন্সি, অডিট ফার্মের এটা। সেটা হচ্ছে এখানে বলছে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। আর স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে। এটাকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যখন এক মালিকানার কোনো প্রতিষ্ঠান সার্ভিস দেয়, মানে আপনি ধরেন সার্ভিসটা দিচ্ছেন। একটা চেম্বার, আপনার একটা কনসালটেন্সি ফার্ম আছে। এখন আপনি যে সার্ভিসটা এক ব্যক্তি হিসেবে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে টিডিএসটা কাটতে হবে হচ্ছে 15%। আর যদি ধরেন কোনো একটা অডিট ফার্ম যারা হচ্ছে বড় আয়তন, মানে অনেক মানুষ প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 7.5% কাটতে হবে। এটা দিয়ে এটা বোঝাচ্ছে যে এক মালিকানার ক্ষেত্রে যেহেতু ফাঁকি ঝুঁকির পরিমাণটা খুব বেশি থাকে, তাই হচ্ছে এদেরকে টিডিএসটা বেশি কাটতে হচ্ছে। আর যেহেতু ফার্মরা ওরা নিজেরা ভ্যাট রিটার্ন দেয়, তারপর হচ্ছে তাদের ফার্মে অডিটও করাইতে হয়, তারপর হচ্ছে ওরা রিটার্ন দেয় কম্পালসারি। তো সেই হিসাবে তাদের জন্য হচ্ছে টিডিএস এর পরিমাণটা কম করা হইছে 7.5%। ঠিক আছে? তারপর হচ্ছে যাদের ইজারা। ওপিসি যাদের ওপিসি ওপিসি ক্ষেত্রে কি 15% হবে তাহলে? ও কিছু বুঝি না। মানে 1% কোম্পানি যারা ওদের কি 15% হবে না 60? হ্যাঁ, 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 ওদের যারা হচ্ছে 1%, তাদের একজন ব্যক্তি, তাদের ক্ষেত্রে হচ্ছে 15%। মানে এটা তো লিমিটেড কোম্পানি না। তারপর হচ্ছে এখানে ইজারাদার নিয়ে এটা গত একটা কেস ফেস করতে হচ্ছে। ইজারাদারে আসলে হচ্ছে যে পরিমাণ টাকা ওরা মানে ইজারাদারের পেমেন্ট করার সময়, সেক্ষেত্রে হচ্ছে দিয়ে দিতে হয় তাদেরকে হচ্ছে 4% হচ্ছে টিডিএস। কিন্তু একটা কেস দেখা গেছিল যে 10%। 10% কাটার কথা না, 4% কাটার কথা। তারপর হচ্ছে যোগানদার, প্রকিউরমেন্ট প্রোভাইডার অনেক বেশি ব্যবহার করা হয়। এখানে হচ্ছে প্রকিউরমেন্ট প্রোভাইডার হচ্ছে 10%। এটা আস্তে, আস্তে শুধু টিডিএস, বিডিএস এর পরিমাণটা বাড়তেছে। তারপর এখানে হচ্ছে ২ টা জিনিস। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস এর ক্ষেত্রে 3%। যদি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস হয় কোম্পানির জন্য ব্যবহার, 3%। অন্যান্য ক্ষেত্রে হচ্ছে সেটা 5% অথবা আদার যদি থাকে। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ১ম এ র মেটেরিয়ালস যদি হয় 3% হবে। আর র মেটেরিয়ালস ছাড়া বাকি সব ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে 5% করে কাটতে হবে। কারণ এটা অনেক বেশি ব্যবহার হয়। তারপর হচ্ছে সিকিউরিটি সার্ভিস যেটা আছে, এখানে যদি আমরা দেখি কমিশন, তো সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে 15% কাটতে হয়। এখানে অনেক সময় ঝামেলার একটা ব্যাপার থাকে। তো সিকিউরিটি কিন্তু যদি সেলারি, আমরা অনেক সময় হেডিং এ ভুল হয় যে সিকিউরিটিকে আমরা সেলারি দিয়ে সেটা আমরা সেলারি হিসেবে কাউন্ট করি। আসলে এটা সেলারি না, এটা হচ্ছে সার্ভিস হিসেবে কাউন্ট করতে হবে। তার উপর হচ্ছে ঐরকম করে হচ্ছে টিডিএস হচ্ছে, যেহেতু বিডিএস 15%, টিডিএস এর পরিমাণ যেহেতু বিল অথবা কমিশন, এই ২ টার উপর, যেটা এটা মেক্সিমাম বিলের উপরই হয়, 2% করে কেটে নিতে হয়। স্যার সরি, মধ্যে একটু স্যার, একটা জিনিসের কনফিউশন তৈরি হচ্ছে যে স্যার মানে এটা একটু যদি একটু ক্লিয়ার করে দিতেন যে সাপ্লায়ার মানে আমাদের মানে সরবরাহকারী যেটা স্যার, সেটার ক্ষেত্রে কি স্যার আমরা মানে টিডিএস এর হার কত করব স্যার? 5% না স্যার 10%? মানে আহ, সাধারণত অনেক সময় দেখা যায় যে স্যার আমরা কোথাও করলে সাপ্লায়ার হিসাবে আমাদের বিল থেকে 5% ট্যাক্স কাটে। তো এইখানে স্যার এটাই 89-এ আপনাকে এটা যেটা করতে হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস কিনা। যদি আপনার প্রতিষ্ঠানের জন্য র মেটেরিয়ালস হয় তাহলে 3% কাটবেন। আর যদি র মেটেরিয়ালস না হয়ে অন্য কিছু হয়, অন্য যে কোনো কিছু হইতে পারে, সেক্ষেত্রে 5% কাটবেন। ঠিক আছে? স্যার 89-এ যেটা স্যার ঠিকাদার সরবরাহের ক্ষেত্রে প্রদত্ত অর্থতে করকর্তন যেটা আছে স্যার, স্যার হুম। এইটা কি স্যার মানে এটার সাথে সংশ্লিষ্ট যে জানার জন্য বলছি আর কি স্যার। মানে এইটার যদি কি করতেন মানে মাত্র এই যে এটা করলেন আর কি স্যার, পণ্য সরবরাহ, যে করে পণ্য সরবরাহ করলে স্যার সেক্ষেত্রে স্যার আমরা মানে ওই ক্ষেত্রে কত পার্সেন্ট করবো স্যার? 89 যেটা দেওয়া আছে স্যার, যেমন খতে 89-এর পণ্য সরবরাহ। এখন এটা ২ টা ক্রাইটেরিয়া থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে সরবরাহটা করছে এটা কি আসলে আ সেটা হচ্ছে আসলে র মেটেরিয়ালস হিসাবে হইছে কিনা, অথবা
প্রতিষ্ঠান ব্যতীত এটা ভিন্ন হয়। মানে সেকশন স্যার 89 এর মানে খ আর কি পণ্য সরবরাহ স্যার। পণ্য সরবরাহ যে কোনো পণ্য হতে পারে আর কি স্যার। ব্যবসায়ের বিভিন্ন ধরনের যেহেতু স্যার জানেন এরকম হয়। ওই রেট হিসেবে দিবেন, আর যদি না থাকে তাহলে ওই যে 13তে বলা আছে 5% ধরতে হবে, যদি কোনো পণ্য লিস্ট না থাকে আর কি, তার নাম না থাকে। নিচে দেওয়া আছে 13 নাম্বারে দেখবে, সেকশন 89-90। মানে যদি উল্লেখ থাকে তাহলে ওই রেটে দিবেন, আর না থাকলে যদি মানে যে পণ্যের নাম নেই সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, 90 তে বলা আছে যে অনধিক 20%। 20% এটা তো সর্বোচ্চ, সেটা তো আর মানে অ্যাপ্লিকেবল হয় না। হচ্ছে এই দুইটা ওকে রেটেরই স্যার। একটা না একটা ব্যবহার হয়। 3% অথবা 5%, এই দুইটা রেটেরই একটা না একটা হয়। ঠিক আছে, ওকে স্যার। তাহলে এটা মোটামুটি আলোচনা করা হইলো। একটু দেখবেন, কারণ এটা এতটা কোনো কঠিন জিনিস না, জাস্ট হচ্ছে রিলেশন করা। আচ্ছা, বাকি আলোচনা হচ্ছে আমরা বিরতির পর করব। 10 মিনিটের বিরতি হবে ইনশাল্লাহ। 10টা 10-এ আপনারা সবাই চলে আসবেন। স্যার এই চার্টটা মানে যিনি করছেন এখানে সেকশন অনুযায়ী করা আছে। এটা প্লিজ স্যার আমাদেরকে একটু শেয়ার করে দিবেন, যাতে মানে আমরা একটু হ্যাঁ, আমি এটা দিব। আলাদাভাবে কারণ আমার কাছে করতে পারি। ম্যাটেরিয়ালটা ভালো লাগছে। আমি এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছিলাম, তখন দেখি আমার সামনে আসছে। তখন আমি তাহলে আমার এখানে ফোন করছে। সকল কিছু কোড উল্লেখ আছে স্যার, এটা খুব ভালো ইউজ স্যার। হ্যাঁ, ওই ভাইয়া খুব সেকশন উল্লেখ ঝাড়াঝাড়ি আছে। করে এটা, মানে ধন্যবাদ না দিলে হয় না। ঠিক আছে তাহলে, ওকে। এখন হচ্ছে আমরা একটা দেখাবো আয়কর আইন 2023-এর 147 দ্বারা উৎসে কর কর্তন যাচাইয়ের প্রতিবেদন। মানে উৎসে কর কর্তন যাচাই যেভাবে করা হয় সেটাকে হচ্ছে 147 ধারা, অনেকে এটাকে বলে AK-47, মজা করে বলে। কারণ এটা যখন আপনার প্রতিষ্ঠান এটা অনেকটা হচ্ছে রেট দেওয়ার মতো, মানে একটা বিপজ্জনক অবস্থা হচ্ছে এটা, যে একটা রেট চলে আসতেছে। ওরা দেখা যায় ট্যাক্স অফিস খুব বড়সড় করে আয়োজন করে চলে আসে। আমাদের প্রতিষ্ঠানে এরকম হয়েছিল। তো সেই হিসাবে ওরা হচ্ছে টিডিএস গুলো হচ্ছে ঠিকভাবে জমা দেওয়া হচ্ছে কিনা, কাটতেছে কিনা, সবগুলো জিনিস হচ্ছে দেখে। তো এখানে আমরা এটা অ্যাকচুয়াল একটা জিনিস দেখাচ্ছি। তো এখানে আয়কর আইন 2023-এর 147 দ্বারা উৎসে কর কর্তন যাচাইয়ের একটা প্রতিবেদন। ওরা উৎসে কর্তন আমাদের এখানে যাচাই করছে কোন একটা প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান থেকে যাচাই করার পর তারা হচ্ছে যে আপডেটটা, মানে একটা রিপোর্ট তৈরি করে, সেটা হচ্ছে এই ধরনের একটা ফরম্যাটে। তো এখানে দেখলাম যে যারা কাজগুলো করছে তারা এখানে 147 ধারায় উৎসে কর কর্তন মনিটরিং সম্পর্কিত প্রতিবেদন, এই প্রতিবেদনটাতে বিস্তারিত বলা আছে যে তারা আসলে কি কি জিনিস দেখছে, কোন কোন জিনিসগুলো ঠিকভাবে পাইছে, কোন কোন জিনিসগুলো পায় নাই। এই ধরনের হচ্ছে ইস্যুগুলো হচ্ছে এখানে আছে। তো এখানে যদি আমরা দেখি, পরিদর্শনকালে যে সকল নথিপত্র পরীক্ষা করা হয়, অ্যাকাউন্টিং সফটওয়্যার চেক করছে, ওরা এখানে টিক চিহ্ন দিল যে ওরা এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষা করে দেখছে। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি, আদার পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট, সেটা তো ওরা টিক চিহ্ন দিচ্ছে। টিডিএস এক্সামশন সার্টিফিকেট যদি থাকে, এটা বলছে নট অ্যাপ্লিকেবল। এলসি ডকুমেন্ট ফর ইম্পোর্ট র মেটেরিয়ালস এর ক্ষেত্রে যে এলসি ডকুমেন্টের একটা ব্যাপার থাকে, সেটাও তারা হচ্ছে চেক করছে। তারপর এখানে এক্সপোজ প্রসিড সার্টিফিকেট, লিস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল, পেয়েবল, ব্যাংকের এফডিআর, সবগুলো জিনিস যা যা হচ্ছে তারা যাচাই করছে, সবগুলা লিস্টে হচ্ছে ওরা এখানে একটা টিক চিহ্ন দিচ্ছে। তো দেওয়ার পর পরবর্তীতে তারা হচ্ছে একটা রিপোর্ট আমাদেরকে, মানে যে প্রতিষ্ঠানে অডিট মানে এটা পিডিএফ যাচাই করা হয়, তাকে হচ্ছে একটা ফাইনালি রিপোর্ট দেয়। তো রিপোর্ট হচ্ছে এইরকম। এখানে বলতেছে 147 দ্বারা আপনারা যদি দেখেন, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2021-22, তার মানে এটা হচ্ছে বেশ 3-4 বছর পুরাতন ভাবে হচ্ছে ওরা এই জিনিসটা চেক করছে। কারণ একটা প্রসেস শেষ করতে মোটামুটি বহুত সময়ের ব্যাপার। তো এখানে দেখা যায় ওরা কি কি জিনিসগুলো পাইছে, আমাকে একটা সামারি দিল। কেরিং চার্জের ক্ষেত্রে ওরা অ্যামাউন্টটা দিল, কত পার্সেন্ট টিডিএস ধরছে ওরা,
অ্যাপ্লিকেবল টিডিএস এর পরিমাণ কত এবং গ্যাপ কত, অর্থাৎ এখানে যদি টিডিএসটা ওই প্রতিষ্ঠান জমা দিত তাহলে এটা বাদ যাইত, মানে টোটাল তার টিডিএস আসতেছে এইটা, এখানে যা সে জমা দিছে সেটা বাদ দেওয়ার পর এখানে হচ্ছে একটা গ্যাপ থাকতো। এখানে যেহেতু এই হেডিং গুলোতে টিডিএস দেওয়া হয় নাই, তো সেক্ষেত্রে দেখা যায় যত টাকা টিডিএস আসতেছে এটাই কিন্তু টিডিএস হিসেবে কাউন্ট হচ্ছে। তারপর মেইনটেনেন্স অফ মেশিনারিজ আছে, ফ্যাক্টরি এক্সপেন্স আছে, ভেহিকল এক্সপেন্স, এই সবগুলো জিনিসের উপর এই যে এখানে কিন্তু 3%, 5%, 2% চলে আসছে। তো এখন সবগুলা টিডিএস ওরা ক্যালকুলেশন করে এই ইয়ারের মানে এই হেডিং গুলোতে, তার সাথে কিন্তু পেনাল্টি আছে। আমরা জানি টিডিএস এর ক্ষেত্রে হচ্ছে যখন একটা পেনাল্টির ব্যাপার আসে তখন হচ্ছে সেটা পেনাল্টি হয় সাধারণত হচ্ছে সর্বোচ্চ 24 মাস 2% ইন্টারেস্ট কাউন্ট করা হয়। তো এই হিসেবে ওরা ইন্টারেস্ট সহ এই হেডিংটাতে আমাকে দেখাচ্ছে 2,75,000 টাকা। তো সেক্ষেত্রে আদার্স যেটা অপারেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স, অর্থাৎ যে যে হেডে হচ্ছে টিডিএস পসিবল, এই সবগুলা হেডিং কিন্তু ওরা লিস্টে নিয়ে আসছে। ইয়েস বলেন। এখানে থার্ড শিডিউল হিসেবে ধরছে এগুলা ক্যারিং অ্যামাউন্ট, মেইনটেনেন্স যে 2%। এটা অনেক আগের রেট তো 21-22-এর, ওরা ওদের মতো করে ধরছে আর কি। থার্ড শিডিউল অ্যাপ্লাই করা যায় না? এটা আমাদের না, যেহেতু ওরা ওদের মতো করে রেট ধরছে, কোথাও কম ধরছে, কোথাও বেশি আচ্ছা, আসছে। ঠিক তাই আছে। এটা রেটটা নিয়ে আপনার এখানে মানে চিন্তা না করে মানে প্রসেসিংটা কিরকম হয় এটাই আমি দেখাচ্ছি, যে যদি ওর অডিট করে টিডিএস তাহলে এরকমই রিপোর্ট দিবে। আচ্ছা, তারপর এখানেও দেখা যায় একটা বিরাট হেডিং এর লিস্ট আছে, এটাকে অপারেটিং, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স, তাদেরও কিন্তু ওরা 2%, 5% যতটুকু ধরছে, কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে ওদের যে জিনিসগুলো হয় মানে অনেকটা একটু এপাশ ওপাশ হয়, যেহেতু ওরা ক্যালকুলেশন করে। তো আমরা এখানে দেখলাম 2%, এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি এর উপর 10% ধরছে, তারপর লিগ্যাল এক্সপেন্স, সার্ভেলেন্স এক্সপেন্স, এগুলো 10% করে টিডিএস গুলো ধরছে। তো সেম এই হেডিং গুলোতে আমাদের এখানে বলছে যে সার্ভেলেন্স এক্সপেন্স এর উপর এই প্রতিষ্ঠান হচ্ছে টিডিএস 10,000 টাকা দিছিল বললো, তাহলে আর হচ্ছে 1,50,000 টাকা ডিউ থাকতেছে। সেম অবস্থা এখানে হচ্ছে পেনাল্টি চলে আসতেছে গ্র্যান্ড টোটাল। তো এইটা হচ্ছে সবগুলা হেডে হচ্ছে 2021-22-এর জন্য, কারণ ওরা যেহেতু 2টা বছর একসাথে করছে, তো সেক্ষেত্রে আবার হচ্ছে 22-23-এর জন্য সেম হেডিং, যেহেতু আপনারা অডিট রিপোর্টে দেখবেন হেডিং গুলো হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হয়, মানে সবগুলো হেডিং ঠিক থাকে, অ্যামাউন্টটা চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যামাউন্ট দিয়ে সেটা আবার টিডিএস দৌড়ে সেটা কত উইথ পেনাল্টি সহ বলতেছে 2,79,500। তো এখানে আবার দেখা যায় অ্যাসেট এডিশন ছিল, এদের উপর আবার টিডিএস দৌড়ে সেটাও টিডিএস গণনা করলো। এখানে 21-22-এর অ্যাসেট এডিশন সেটাও ধরলো, কারণ আমরা জানি অ্যাসেট এডিশন থেকে শুরু করে এক্সপেন্স যা আছে সবগুলোর উপরে টিডিএস ধরে। তো এখানে একটা গ্যাস জেনারেটর ছিল, সেটা ইম্পোর্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে ওরা বলতেছে টিডিএস অ্যাপ্লিকেবল আসতেছে এইটা। আবার এটাতে কিন্তু যেহেতু ইম্পোর্ট করা হয়েছে, টিডিএস যেটা আসে সেটা ইম্পোর্ট স্টেজে কেটে ফেলা হয়েছে, তার মানে এখানে হচ্ছে কোনো ডিউ নাই। তো সেক্ষেত্রে যদি মেশিনারিজ অথবা মেশিন যদি ইম্পোর্ট করে, সেক্ষেত্রে হচ্ছে ওখানে কিন্তু টিডিএসটা দিয়ে দেওয়া হয়, ওইটার তো ঝামেলা হয় না। লোকালের ক্ষেত্রে হচ্ছে যত সমস্যা। তো এখানে হচ্ছে টিডিএস অন অ্যাডভান্সের মধ্যে টিডিএস অ্যাড করা কোনো যুক্তিকতা নাই, তাও ওরা ফাইন করছে, যেটা হচ্ছে ডিমান্ড বাড়ানোর জন্য। তো এখানে যেহেতু অ্যাডভান্স প্রিপেমেন্ট সেটা আসলে এখনো এক্সপেন্স হয় নাই, সেক্ষেত্রে কিন্তু টিডিএস এর ব্যাপার আসতেছে না, তারপরেও এখানে টিডিএস এর জিনিসটা চলে আসছে, কারণ এখনো ওইটা শেষ হয় না। তো এখানে দেখা যায় ওরা সামারি হিসেবে দেখাইছে যে টোটাল টিডিএস কত আসতেছে, 4,00,000, এখানে 67,000, এই ইয়ারে আছে প্রায় অনেক টাকা, 11,12,000 টাকা। তো এইগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে টিডিএসটা করে কারা কারা ছিল। কর পরিদর্শক দেখা যায় কয়জন, এখানে 1, 2, 3, 4, 4 জন ছিল, তারপর উপকর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, সবাই মানে এই টিমটাতে মোটামুটি ছিল হচ্ছে 6 জন। 6 জন সহ আরো অন্যরা ছিল, এরকম 8-10 জনের একটা টিম এসে হচ্ছে এরকম একটা খানা দেয়। তো সেক্ষেত্রে তারা হচ্ছে তাদের আপনাদের প্রতিষ্ঠান যখন টিডিএস এর ব্যাপার আসবে তখন হচ্ছে আপনাদের ডাটাগুলো হচ্ছে এরকম করে
টিডিএস দিয়ে কিন্তু আপনাকে এগুলো সব সংরক্ষণ করে রাখতে হবে, যাতে ওরা যদি আবার এটাকে যাচাই করতে আসে তখন হচ্ছে সবগুলা জিনিস হচ্ছে ইজিলি দেখানো যায়। সিমিলার ওয়েতে আরেকটা কেস, সেটা হচ্ছে ব্যাট, মানে বিডিএস এরও এরকম কিন্তু যাচাই করা হয়। সেম নিরীক্ষা, যে নিরীক্ষায় উদ্ঘাটিত মানে প্রদীয় মূসকের পরিমাণ, এখানেও সেম বলতেছে 21-22 অর্থ বছর, মানে সেম 22-23 গত বিডিএস এর যেরকম এটা অডিট হয়েছে, সেম ইয়ার হচ্ছে টিডিএস এরও একটা অডিট হয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এখানে দেখাইছে যে সি এর রিপোর্ট অনুযায়ী প্রদর্শিত মূল্য আছে এইটা, তারপর হচ্ছে প্রযোজ্য উৎসে কর্তনযোগ্য মূসকের পরিমাণ আছে, পরিশোধিত মূসক আছে, অপরিশোধিত মূসক, সেই হিসাবে হচ্ছে আমাদের এই পরিমাণ হচ্ছে টিডিএস এর পর বিডিএস এর লিস্টটাতে চলে আসতেছে। তো এখন যদি আমরা এই রিপোর্টটার হচ্ছে আরো একদম ভিতরে যাই, মানে আরো ডিটেলস দেখি, সেক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু একদম ডিটেলস বলে দিচ্ছে ব্যর্থতা অনিয়মের কারণে লঙ্ঘিত ধারা কোন কোন ধারা অনুসারে এটা লঙ্ঘন করা হয়েছে, শাস্তির বিধান কি, তারপর হচ্ছে ফাঁকি প্রদত্ত পরিহারকৃত করের পরিমাণ কত, এখানে প্রায় ৭৮,৮১,০০০ টাকা ওরা বিডিএস বলতেছে ফাঁকি দেওয়া হয়েছে। তো এখানে আরোপিত জরিমানা কত, কারণ দর্শানো নোটিশ, বিরাট কিছু, মানে একটা লিস্ট করতে করতে প্রায় হচ্ছে 10 পৃষ্ঠার একটা মানে অ্যামাউন্ট কিন্তু ওরা মানে দাঁড় করে ফেলছে, দেখতে পাচ্ছেন 10 পৃষ্ঠা। তো এখানে দেখা যায় সেম হয়ে হচ্ছে কেরিং চার্জের উপর বেস ভ্যালু কত, ব্যাটেবল ভ্যালু কত, তারপর কোন দ্বারা মানে কোন এসআরও কিভাবে ধরছে, সবগুলো কিন্তু বিডিএস এর টিডিএস এর মতো বিডিএস ও কিন্তু এরকম করে রিপোর্টটা কিন্তু দিচ্ছে। যদি একটা দেখি যে মেইনটেনেন্স অফ মেশিনারিজ, আদার্স ফ্যাকাল্টি এক্সপেন্স, ভেহিকল, প্রতিটাই হচ্ছে এসএস কোড অনুসারে, মানে টিডিএস বিডিএস অডিটটা প্রায় একদম সিমিলার, তাদের রিপোর্টটাও একদম সিমিলার হইতে হয়। তো এই অনুসারে হচ্ছে কত টাকা আসতেছে আমরা তো সামারি দেখলাম, ডিটেলস দেখলাম, তার মানে হচ্ছে আপনাদের স্যার স্যার সরি ইন্টারফেয়ার করলাম স্যার, একটা জিনিস একটু জানার মানে থেকে আর কি বিরক্ত করে স্যার। প্রথমে যদি একটু দেখেন কনভিন্স যেটা আর কি, ওটাতে অব্যাহতির যে এসআরওটা একটু একটু বলা যাবে কি, মানে জাস্ট হ্যাঁ প্রথম পাতা একদম। কনভিন্স, ট্রাভেলিং এন্ড কনভিন্স, কেরিং চার্জ, একদম শুরুতে হ্যাঁ ক্যারিং চার্জের এটা স্যার, স্যার 188 স্যার একটু এর থেকে ডিটেলস মানে এটা কাটা পড়ে গেছে ইয়ে স্ক্রিন সময় ওকে সমস্যা নেই স্যার, ওইটা হলেই হবে স্যার, যেটুকু আছে ওইটাতে ইনফরমেশনটাই পাওয়া যাবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে ওরা 13/6। অব্যাহতি প্রদান করা হয়েছে কিভাবে, এটা কিন্তু দেওয়া আছে ডিটেলসটা, কমেন্ট করছে। ওটা আরো একটা দেওয়া আছে যে পোস্টেজ টেলিগ্রাফের কাছে অব্যাহতি প্রদান, এটা কিন্তু এসআরও নাম্বার উল্লেখ করে দেওয়া আছে। ক্ষেত্রেও কিন্তু এখানে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। জি, মিউট করে ফেললেন। তারপর ফুয়েল ফর ভেহিকলস, এটাও কিন্তু যেটা অব্যাহতি দেওয়া আছে, অব্যাহতি এসআরও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, যেটা অব্যাহতি না এগুলো তো অবশ্যই অ্যাপ্লিকেবল রেট কত এই অনুসারে হচ্ছে মানে ম্যাক্সিমাম হচ্ছে 15%, সেটা হচ্ছে ধরে ওরা ক্যালকুলেশন করছে। বিরাট একটা লিস্ট, কারণ সেম যতগুলো হেড পড়তেছে বিডিএ টিডিএস এর জন্য, ওই সেম হেড গুলো হচ্ছে বিডিএস এর জন্য পড়তেছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় অ্যাসেসমেন্ট করানোর সময় ওরা অনেকগুলোতে বেশি চলে আসে, বা এগুলো অনেকগুলো অ্যাডজাস্ট করতে হয়। এগুলা তো আল্লাহ রহমতে কোম্পানি গুলা তো বেশিরভাগ ফুডিং, তারপর ট্রাভেলিং এর কস্ট গুলা অব্যাহতি যেগুলা আছে হেডে ঢুকাই দেয়। বুঝছি বুঝছি, আসলে ফর্মালি আমরা কথাবার্তা বলি তো অনেক কিছু বলা যায় না। এটা এই জিনিসগুলো তো আমাদের একটু ধরাই দিতে হবে, কোম্পানি তো বলবে, কোম্পানি তো আমাদেরকে নিবে এই জন্যই সেটা চালাকি করার হচ্ছে জন্য। বিহাইন্ড দ্য সিন, কারণ যেহেতু রেকর্ডেড হয় মানে ইউটিউবে চ্যানেলে আপলোড হয়, ওখানে আমাদের ফর্মালের বাইরে অনেক কিছু বলতে পারি না। এগুলো একটু ইয়ে করে দিন, কাটি দিন, আমাদের জন্য রাখেন আর কি। আর আরেকটা জিনিস হয় কি, অনেকে ধরেন টিডিএস দিতে চায় না বা কাটতে মানা করে, যে আনরেজিস্টার্ড থাকে, এরকম অসংখ্য বাউচার হয়। তো পরবর্তীতে এগুলাকে কোন হেডিং এ দেখাইতে হয়, বা এটা কি লুকাইতে হয় কিনা, কিভাবে কি, এগুলো একটু বোঝাই দিয়ে। এগুলো মানে যারা কমপ্লায়েন্স মেনটেন করে তারা দেখা যায় নিজেরা হইলেও দিয়ে দেয়। এই যে আপনি না দেওয়ার কারণে কিরকম সমস্যা ফেস করতেছে, একদিকে
টিডিএস এর জন্য ধরতেছে, আরেকদিকে বিডিএস এর জন্য ধরতেছে। আপনি একবার তো অ্যাসেসমেন্টের সময় ঝামেলা পোহাইতে হচ্ছে, সেই সাথে আবার হচ্ছে আপনি যখন এরা আবার অ্যাসেসমেন্ট মানতেছে না, আবার আইসা ওরা অডিট করতেছে, মানে বিভিন্ন ঝামেলা। এই কারণে আমার কাছে মনে হয় জিনিসগুলো হচ্ছে মেনটেন করাটা হচ্ছে আসল। ছোট ছোট অ্যামাউন্ট থাকলে নিজেরা দিয়ে দেয় অনেকে, আমরাও দিয়ে দিই। তো দিয়ে দিলেও মানে আমার দিক দিয়ে হচ্ছে খরচটাকে জায়েজ করার জন্য যেহেতু টিডিএস বিডিএস টা দরকার, এটা অবশ্যই মানা উচিত। তা অনেকে এটা তো আবার কে ঘুষ দেওয়া লাগে, এখন ঘুষটা কোথায় দিব এটাও তারা ঠিক মতো বলতে চায় না। মানে তাদেরকে যে ম্যানেজ করার জন্য একটা মানি দিতে হয়, ওটা তো কোম্পানির এক্সপেন্স। ওইটা তো থাকবে, ওইটা তো এখনো বাংলাদেশ থেকে যায় না ওইটা। এখন পদে পদে দিতে হচ্ছে। এখন বিশাল একটা অ্যামাউন্ট যায়, কিন্তু এখন কোম্পানি তো আর এগুলা বুঝে না, সে অ্যাকাউন্টকে ধরে যে আপনি এটা এইভাবে দেখান ওইভাবে দেখান। আবার আমরাও তাদের কাছে প্রশ্ন করি, কোনো পার পাওয়া যায় না। তারা নিজেরা নিজেদের ইয়ানপসি। হ্যাঁ, এটা আসলে কারো তো মানে টিডিএস টা বিডিএস টা দিলে তো ক্ষতি নাই, তাও আমরা দেই না। কারণ টিডিএস এর কাছে তো যার বিল থেকে আমরা কেটে রাখতেছি, ও তো এটা ট্যাক্সের আবার ক্রেডিট নিতে পারতেছে। তো সেই হিসাবে মানে এটারে আর এত বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় কি, রিটার্নই জমা দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে ট্যাক্স জমাই দেয় না। তো এই কারণেই এখন তো দেখা মানে যায়, টিডিএস টা আসছে, মানে এই আকামরা করে দেখেই তো মানে এদেরকে সোর্সে কাইটে রাখতেছে না, এত সরকার তার কাছ থেকে কিছুই পাবে না। এই সমস্যা তো এখানে। আর কি এখন তো হয়েছে কি, সুপার শপ থেকে তো কোম্পানির জন্য কোনো জিনিস কিনাই একদম নাজায়েজ হয়ে গেছে। সুপার শপে তো ট্যাক্স কাটার কোনো সুযোগই নাই এখন। তো এরকম এই মানে হ্যাঁ, চাইলেও কিন্তু আপনি বের হইতে পারেন না, কারণ এটা থাকতেছে। কিন্তু যারা ইএফডি কোম্পানি, বিল গুলো আর কি। হ্যাঁ, ইএফডি হ্যাঁ, বিল গুলোতে তো ইয়ে কাটার কোনো সুযোগই নাই। এই খাতগুলা কি কি খাতে এড়াই চলতে হবে, এই জিনিসগুলো একটু ধরাই দিয়েন, বা আচ্ছা মানে এই কোন কোন প্রবলেম ফেস প্রতিষ্ঠান। করলে তখন হচ্ছে মানে এমনি যেটা আমরা গ্রুপে ডিসকাশন করি, প্রবলেম প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করলে এটা ওখানে আমাদের ট্যাক্সের মধ্যে থাক, রেকর্ডের মধ্যে না যাক। তাহলে আবার আসলে ভিডিও পরে এডিট করার সময় খুঁজে পাওয়া যায় না অনেক সময়। আমরা একটা কথা বলে দিয়েছি কিন্তু আসলে অনেক মামলা খেয়ে বসে থাকি আমরা। আর সবসময় তো আমাদের আইনের অনুসারে হচ্ছে কথা বলতে হবে। এটা ট্যাক্স বেটে যারা ট্রেনিং নেয় সবাই এই জিনিসটা খুব ভয় পায়। অবশ্যই। ঠিক এমনি আছে, তাহলে গ্রুপে আমরা ইয়ে করবো না এই জিনিসগুলো। হ্যাঁ, ওইরকম প্র্যাকটিক্যাল প্রবলেম সেটা আমরা গ্রুপে ডিসকাশন, সেটা আমাদের মধ্যে থাকতো। কিন্তু এখানে যেহেতু 2-4 জন মানুষ আমাদেরকে চিনেও, তো সেই হিসাবে এরকম না যায়, শত্রু যেমন আছে বন্ধু আছে, সব মিলেই চলে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে দেখা গেলো স্যার এখন জি। স্যার মানে ওই যে 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 প্রসঙ্গে আলোচনা করতে মানে করছিলেন স্যার, ওইটা একটু আরেকটু মানে ইস্যু যদি জানতে চাই স্যার। আপনি বলছিলেন স্যার যে যদি বা কেউ যদি উচ্চকর কর্তন মানে উচ্চে আয়কর কর্তন না করে, টিডিএস না কাটে, তাহলে তার ক্ষেত্রে মামলা করা যায়। মানে না, যদি চালান আমি জমা এটা না বলি দেয়, না। যদি চালান জমা না দেয়, মানে কেটে হ্যাঁ, যদি হ্যাঁ, চালান হ্যাঁ। জমা না দেয়, সেক্ষেত্রে স্যার এইটার এইটা ধারা কত স্যার? কারণ আমার মানে বা মানে আমরা অনেক ক্ষেত্রে অনেক অফিস দেখা যায় যে তার বিল থেকে ট্যাক্স কাটে, বাট চালানগুলি তারা দেয় না। তো আসলে মানে এটার সেকশনটা কত স্যার? এটা আপনি আমার 145-এর আশেপাশে পাবেন, 45টাও দেখবেন, এর আশেপাশে দেখবেন। উচ্ছে করের যে ধারাগুলো আছে ওইগুলো একটু দেখবেন, তাহলে এরকম পাবেন। মানে মূলত হচ্ছে আপনি তো আরেকজনের টাকা কেটে রাখছেন, এটা আপনি জমা দেন না, এটা তো এমনিও একটা গর্জিত কাজ। আপনি যদি জমা না দেন তাহলে আপনি কাটছেন, এটা কি অপরাধ হয়েছে না? কেন অনেকগুলা জিনিস হচ্ছে আমরা আইনের ডিপনেস বুঝাইতে অনেকগুলা জিনিস অ্যাড করি, অথবা আইনকে একটু কোনো ক্ষেত্রে ফ্লেক্সিবল করলে একটু রিল্যাক্স করি। তো সেই হিসেবে হচ্ছে আপনি কাটছেন না কাটছেন এটা একটা জিনিস, আর কাইটা জমা না দিলে আরেকজনের তো আপনি ট্যাক্সের টাকা জমা দেন নাই, তো আরেক জিনিস। তো ম্যাক্সিমামের যে মানে সবচেয়ে যেটা সুবিধা, কোম্পানি যদি আপনি অ্যাসেসমেন্ট করতে চান, যদি টিডিএস বিডিএস টা ঠিকভাবে থাকে, তাহলে দেখা যায় অ্যাসেসমেন্টটা ট্যাক্সেও ব্যাটেও অনেকটা সহজ হয়ে যায়। মানে আটকানোর জায়গা খুব কম থাকে। আর এইটাই হচ্ছে নাম্বার ওয়ান প্রবলেম যখন প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টে যাবেন, গিয়ে দেখবেন। কারণ এখানে কোনো ছাড় নাই। টিডিএস বিডিএস আপনার স্পেশালি ট্যাক্স অ্যাসেসমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই দিতেই হবে, না দিয়ে তো আপনি কোম্পানির রেটে আপনি যেটা 56 অনুসারে ডিজ অ্যালাউ হয়ে যাচ্ছে, 55 অনুসারে টিডিএস বা কমপ্লায়েন্স না মানলে, তো সেই হিসাবে ওই টাকা দিয়ে তো আপনি পুষাইতে পারবেন না। তখন আমরা ওয়েতে যাই হচ্ছে সেকেন্ড ওয়ে, জরিমানা সুদ টুদ হাবি জাবি দিয়ে অনেক সময় 5 টাকা 10 টাকা হয়ে যাচ্ছে।
তাই হচ্ছে সঠিক সময়ে এটা কাজটা শেষ করে ফেলাটা হচ্ছে বেটার। তো এখানে এই প্রতিষ্ঠানে দেখা যায় খুবই মানে খুব কম পরিমাণ ব্যাগটা দিছে, কিন্তু ওরা অ্যাসেসমেন্টের যেটা এখানে রিপোর্টটা দেখাইছে অডিট, এর মানে কিন্তু এই না যে আসলে বিডিএস দেয় নাই। অনেকগুলো জিনিস ওরা দিছে, মানে প্রতিষ্ঠান দেওয়ার পরেও এটা কিন্তু আবার এখানে ক্যালকুলেশন আসছে, এগুলো আসলে পরবর্তীতে সেটেলমেন্ট করতে হয়। দুইটা ইয়ার সেম, আমি জাস্ট শুধু মানে দেখানোর জন্য যে এরকম প্রবলেম গুলো ফেস করতে হয়, যে টিডিএস এর ইমপ্লিকেশনটা কোথায় যায়, সেই অনুসারে হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে আমি দেখানোর জন্য। তো সেই হিসাবে এখানে আরেকটা ভাবে বলছিল, আচ্ছা আমরা এখানে একটা প্রতি বছরে কিন্তু এরকম হচ্ছে একটা সার্কুলার আসে টিডিএস এর উপর, মানে এটা মডিফাই করে আয়কর আইনের যেটা, এখানে কিন্তু সব ডিটেলস থাকে, যে রেটের যে ওখান থেকে রেট গুলো যে নিচ্ছে সেটা কিন্তু এই এসআর এর মাধ্যমে কিন্তু এগুলো নেওয়া, যে এখানে কিন্তু সবগুলা রেট কোনটা কত কিরকম আছে সবগুলা রেট কিন্তু এখানেই পাওয়া যায়। এছাড়াও কিন্তু অনেক বড় 68 পৃষ্ঠা, তার মানে টিডিএস এর জন্য হচ্ছে এসআরওটা কিন্তু এ টু জেড আমরা অলরেডি বলে ফেলছি, আমি ভাষা ভাষা দেখাচ্ছি, এগুলো কিন্তু এখানেই আলোচনার মধ্যে আছে, রেটের ক্ষেত্রে আছে। আবার শেষে কিন্তু এখানে আমরা যে উইথ হোল্ডিং রিটার্নের টা যে কাটি, মানে ফরম্যাটটা কিন্তু এখানে থাকে। এই যে এখানে মানে ও পেয়ে গেছি আমরা সার্টিফিকেটের যে ব্যাপারটা ছিল, বেতন পরিশোধের বিস্তারিত, এটা বেতনের একটা অংশ। দেখেন আলাদা আলাদা করে কিন্তু সার্টিফিকেট কিন্তু এক একটার জন্য কিন্তু এক এক রকম। শুরু থেকে যদি আমি দেখাই, এখানে হচ্ছে বেতন হইতে উৎসে করকর্তনের বিবরণ, এখানে কিন্তু দেখেন ক্রমিক নাম আছে, পদবি আছে, টিন আছে, তারপর কিন্তু তার বেতনেরও কিন্তু ডিটেলস আছে, সব বেনিফিট, মানে একটা সার্টিফিকেটের মধ্যে সব তথ্য থাকবে। তারপর হচ্ছে উৎসে কর্তনের চালান নাম্বার, চালানের তারিখ, ব্যাংকের নাম, পরিমাণ কত, মানে তার টাকা কত, এটা কিন্তু দিয়ে এখানে স্বাক্ষর, সিল, নাম, পদবি, তারিখ, এই জিনিসগুলো হচ্ছে দিতে হবে। তারপর ধরেন সুদ হইতে উৎসে করকর্তা, মানে প্রতিটা তফসিল ঘ অনুসারে, মানে আলাদা আলাদা তফসিল আছে, মানে কোথায় থেকে কাটতেছেন এই অনুসারে। এখানে দেখেন পরিশোধকারীর নাম, পরিশোধকারীর ঠিকানা, পরিশোধকারীর নিবাসী অনিবাসী সব তথ্য। লভ্যাংশ হচ্ছে উৎসে করকর্তন, যেটা আমরা দেখি শেয়ার হোল্ডারের নাম থাকে, এখানে ঠিকানা থাকে, ডিভিডেন্ড প্রদানের তারিখ থাকে, ডিভিডেন্ড প্রদানের প্রকৃতি বা অন্তর্বর্তী চূড়ান্ত কত দিচ্ছে, মানে সবগুলো ডিটেলস, যেটা আলাদা আলাদা হেডিং এর বেশ কম থাকে, সেই ক্ষেত্রে সার্টিফিকেটের ধরনটাও কিন্তু বেশ কম হয়। তারপর এখানে বেতন পরিশোধের বিস্তারিত, এটা হচ্ছে মানে উইথড্রয়াল রিটার্নের, যেটা উইথড্রয়াল রিটার্ন সেকশন দেখাবো। তাহলে মূলত আমরা দেখতে পাচ্ছি এরকম বেশ কয়েকটা সার্টিফিকেটের ব্যাপার থাকে, যেগুলো হচ্ছে আমাদের উৎসে করকর্তনের সময় হচ্ছে দিতে হয়। তারপর রাজু ভাই মনে বলছিল মানে এই আলোচনাটা একটু দেখানোর জন্য। রাজু ভাই আপনি একটু বলেন কোন প্রবলেম জি ভাই, ওই প্রথম থেকে ইনক্লুসিভ দ্যাট এগুলো নির্ধারণ করা একটু হয়ে যায়, মানে ইনক্লুসিভ ক্ষেত্রে কি অন্য হবে, এক্সক্লুসিভ ক্ষেত্রে কি হবে। একটু জুড়ে বলতে হবে, কথা আসতেছে না। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি বাবা। জি ভাই, এই যে এইটা কোথায় কি বলছেন, ওই ক্লাসে পরে জয়েন করার কারণে আমি মাঝখান থেকে একটু বুঝছিলাম, তো যদি সময় থাকে তাহলে এই 4টা পয়েন্ট আবার একটু যদি রিপিট করা যায়। হ্যাঁ, এটা প্রথমে হচ্ছে আমরা যেটা একটু সামারাইজ করতে গেলে রাসেল ভাই বা কেউ কি একটু সামারাইজ করতে পারবেন? যে জিনিসটা হচ্ছে ইনক্লুডিং এক্সক্লুডিং। এখন ইনক্লুডিং আসতে পারে, আসার অর্থ হচ্ছে এখানে ট্যাক্সও আছে, ব্যাটও আছে। আর এক্সক্লুডিং মিন হচ্ছে শুধু বিলটা হয়েছে, এখানে ট্যাক্স ব্যাট কিছুই যোগ হয়নি। এখন যদি আমি ইনক্লুডিং নিয়ে আলোচনা করি তাহলে এখানে আমার ট্যাক্স ব্যাট দুইটাই থাকবে। তো এখন এখান থেকে আমাকে বের করতে হবে বেস ভ্যালুটা ব্যাক ক্যালকুলেশন করে, যেহেতু এটা অনেক আগানো, একদম সবকিছু যোগ করা, সুতরাং আমার পেমেন্টটা বের করতে হলে আমাকে বেস ভ্যালুতে আসতে হবে। আর বেস ভ্যালুতে আসতে হলে কর ভগ্নাংশ দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ ট্যাক্স যা থাকে সেটা সাথে 100 যোগ করে, অর্থাৎ এটা যদি 15% হয় 115 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে আমি বেস ভ্যালু পাবো 100 দিয়ে গুণ করলে। এই বেস ভ্যালুর উপর এখানেই ট্যাক্স যোগ করা আছে,
সুতরাং এটার উপরে ওই ট্যাক্সের রেটটা অ্যাপ্লাই করলে ট্যাক্সটা পাওয়া যাবে, ওই ট্যাক্সটা মাইনাস করলে আমাদের পেমেন্টটা চলে আসবে। এটা হচ্ছে ইনক্লুডিং এর ক্ষেত্রে। আর যদি এক্সক্লুডিং আসে তার মানে ট্যাক্স ভ্যাট কিছুই যোগ হয় না এখানে, তখন যদি আমার ট্যাক্সটা থাকে 5%, আগে ট্যাক্সটা হিসাব করতে হবে, কারণ ট্যাক্স যোগ হয়ে বেস ভ্যালু হয়। বেস ভ্যালুতে সবসময় ট্যাক্স থাকে, ব্যাট থাকে না। ব্যাটটা বেস ভ্যালুর উপরই হয়। এখন যদি এটা এক্সক্লুডিং হয়, ধরেন আমার ট্যাক্স হচ্ছে 5%, তাহলে আমার ওই যে যেহেতু এটা এক্সক্লুডিং, বিলটা শুধু সবকিছু বাদ দিয়ে, সুতরাং এটা 95% দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমার 100 দিয়ে গুণ দিলে আমার বেস ভ্যালু চলে আসবে, অর্থাৎ এখানে আমার ট্যাক্স এখন যোগ হয়ে গেছে। এবার এটার উপরে আমি ভ্যাটের যে রেট সেটা অ্যাপ্লাই করলে আমার টোটাল গ্রস ভ্যালুটা চলে আসবে। এটাই হচ্ছে আসলে আর কি। রাজু ভাই বুঝতে পারছেন? অনেক মানে খুব ভালো ব্যাখ্যা কিন্তু দিছে ভাইয়া। জি ভাই, খুবই ভালো বলছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার দারুণ বলছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া আমাদেরকে ওই একটা সিনারিও দিয়ে বা কয়েকটা ট্রানজেকশন দিয়ে একবার এক্সেলে টিডিএস রিটার্ন যেভাবে করতে হয়, বা আমরা আর কি একটা করলাম, করে আপনাকে সাবমিট করলাম, অথবা মানে আপনি আর কি একটা ট্রানজেকশন দিয়ে টিডিএস রিটার্ন করলেন, আমরা জাস্ট ট্রানজেকশনটা দেখে আমরা আমাদের মতো করে করলাম, তারপর আপনার সাথে মিলালাম, যখন না মিলবে তখন ওইটা নিয়ে আমরা আপনাকে একটু কোশ্চেন করলে এটা ভালো হতো, মানে প্র্যাকটিক্যালি টিডিএস রিটার্নটা একটু হয়ে যাবে। টিডিএস রিটার্নটা নিয়ে ব্যাপারে ক্লাসে ডিসকাশন আছে, আর আমরা হচ্ছে এটা অডিট রিপোর্ট নিয়ে যদি ডিসকাশন পরবর্তীতে করব, তখন হচ্ছে ওখান থেকে আপনাদের হোমওয়ার্ক বা দেওয়া যাবে যে এই অডিট রিপোর্ট অনুসারে টিডিএস ক্যালকুলেশন করে আমাকে দেখান। সেটা মনে হয় প্র্যাকটিক্যাল হবে। কিছু হুম, বিল এটাও এটা এক্সক্লুডিং ইনক্লুডিং কিছু বিল দিয়ে দেন সবাইকে, এক্সেলে এটা সাবমিট করতে করে, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, দেখি এটা কখন করে দিতে পারি, কারণ ধরুন 4-5টা বিল দিয়ে দিলেন আর কি, যেখানে এক্সক্লুডিং থাকলো 2-3টা, ইনক্লুডিং থাকলো 2-3টা আর কি। আচ্ছা দেখি তাহলে এটা পরবর্তীতে মানে ওরকম ম্যাটেরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি ভাইয়া, এটা করলে আমাদের আরো একটু সুবিধা হইতো ভাই, যেটা বলবো। তো এটা মনে হয় 2-1 দিন আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব ওরকম করে আমি গ্রুপে দিব। কারণ কালকে যেহেতু ক্লাস আছে, ক্লাস শেষ করে পরবর্তী যেহেতু অনেক সময় আছে, সেই অনুসারে দিব আর কি, উইকলি মানে ওর মধ্যে। উচ্চ আয়কর স্যার, উচ্চ আয়কর যে মানে প্রজ্ঞাপনটা স্যার প্রতি বছর বের হয় স্যার, মানে যেটা উচ্চকর বিধিমালা আর কি স্যার। ওইখানে আসলে সাধারণত দেখা যায় যে স্যার বা সেবার ক্ষেত্রে আর কি একটা মানে বা 4 নাম্বার যেটা আর কি উপবিধি বোধহয় এটা 4 হবে সেবার ক্ষেত্রে, এটা হচ্ছে বোধহয় স্যার নিবাসীর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অনিবাসীর ক্ষেত্রে। স্যার অনিবাসীর ক্ষেত্রে স্যার দেখা যায় যে স্যার মানে পণ্য সবার মানে টোটাল ডিটেলস দেওয়া থাকে, বাট বিশেষ ক্ষেত্রে স্যার টোটালটা দেওয়া থাকে না, এরকম কি স্যার? নিবাসী অনিবাসীর ক্ষেত্রে ওইটা তো আলাদা জিনিস। নিবাসী আর অনিবাসী হচ্ছে মানে ট্যাক্সের রেটের যে ব্যাপারটা আসতেছে, কারণ আমরা ম্যাক্সিমাম হচ্ছে নিবাসী গুলাই বা রিটার্নে বা উইথড্রলিং এ সবগুলা নিয়ে আসি, কারণ যেহেতু অনিবাসীর ক্ষেত্রে তো সেকশন খুব সম্ভব 119, মানে কেবল 30%। তো বাকি ক্ষেত্রে মানে অনিবাসীর ক্ষেত্রে ওইরকম ঝামেলা নাই। নিবাসীটার ক্ষেত্রে এই সবগুলা মানে পুরো এসআরও বলি সবটা ওইটার জন্যই মূলত। তবে এই এসআরওটা সবাই দেখছেন, মানে পুরোটা কেউ পড়ছেন? 166। মানে পুরো এসআরওটা মানে ভালোভাবে দেখা দরকার সবার, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে এটাই চলে মানে পুরো এটা হয়েছে এটা, দেওয়া সম্ভব। তো ওটা যে ইনকাম ট্যাক্স ম্যানুয়াল পার্ট 2 যেটা আছে এটার ভিতরে ওটা আছে। হ্যাঁ, ম্যানুয়ালের মধ্যে আছে, কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস ভালোভাবে মানে একই জিনিস ওইটা আপডেট আছে। ওই ম্যানুয়ালও দেখতে পারেন উৎস করের যেটা, কারণ এখানে যে ফর্ম গুলো আছে এটা একটু নেক্সট ক্লাসে বা পরবর্তীতে কাজে লাগবে, এই ফর্ম গুলো একটু দেখবেন। কারণ আমরা অনেক সময় বলি যে ফর্মটা আমি এটা কোথা থেকে পাইছি, মানে সোর্স কি, সেটা কিন্তু এখান থেকেই ফর্ম গুলো গেছে। উইথড্রল রিটার্নের যে ফর্ম গুলো আছে
এটা কিন্তু এখান থেকে যাওয়া। সবগুলো দিক থেকে source নিয়ে কথা বলতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই যে ক্যাটারিং বা কুরিয়ার সার্ভিস কমিশনের উপরে 2% আর আছে কমিশনের উপর 10% আর মরবিলের উপর 2%, এটা একটু যদি বলতেন। ক্যাটারিং ক্যাটারিং, হ্যাঁ। ক্যাটারিং এ যেটা 90 সেকশন অনুসারে সেটা কমিশন বা ফি এর উপর অথবা মুড বিলের উপর। তো ম্যাক্সিমাম হচ্ছে মুড বিলের উপর যদি বেশি হয়, মানে মুড বিল যদি বেশি হয়, সেখান থেকে যে গ্রস বিলের যে হয় সেটা 2%ই হয়। আর বাকিটা হচ্ছে কমিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 10% থাকে। তো আমাদের হচ্ছে কমিশন অথবা মুড বিল যেটা বেশি, এটাই হচ্ছে আমাদের নিয়ে চিন্তা করতে হবে। স্পেশালি এগুলোর ক্ষেত্রে মানে বিলই কাউন্ট করা হয় ক্যাটারিং অথবা আদার্স অনেকগুলোতে, সিকিউরিটি সার্ভিস। তো বিল হিসাবে সেটা 2% মানে এভারেজে টিডিএস হিসেবে ধরে দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, স্যার থ্যাংক ইউ ভাই। যদি হাতে সময় থাকে স্যার, প্র্যাকটিক্যালি কোনো যদি সরি বলেন স্যার, বলেন। যদি হাতে সময় থাকে স্যার, তাহলে একটু কষ্ট করে যদি আমাদের পরিপত্র মানে পরিপত্র 77 নম্বর পাতায় যে উদাহরণ খটা আছে স্যার, যদি একটু একটু দেখতেন আর কি, তাহলে আহ, এর আগে আমি একটা প্রশ্ন করছিলাম স্যার আপনাকে, একটু যদি দেখতেন আর কি পরিপত্র কত ম্যাথটা সাল? করে। স্যার এই বছরের স্যার 25-26-এর স্যার, আয়কর সরি পরিপত্র না আয়কর নির্দেশিকায়, সরি সরি স্যার, আয়কর নির্দেশিকার স্যার 77 নম্বর পাতায় মিস রাশেদা বেগমের যে ম্যাটটা আছে স্যার, এটা একটু যদি একটু দেখতেন। আচ্ছা, আমি বইটা দেখতেছি। আয়কর নির্দেশিকা 77 নাম্বার। এখন যদি জয়েন করতে বলে কেউ, রাশেদা বেগম এটা? জি জি, রাশেদা বেগম। 77 পেজ, বই কিনে আর ধরা হয় না। আচ্ছা, এটা যদি কেউ মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে বলতে পারেন, আমিও দেখতেছি। হ্যাঁ, এটার কি সমস্যা রাসেল ভাই? স্যার ওই জায়গায় স্যার মানে পরবর্তী পাতায় স্যার 2 নম্বরে যেটা আর কি, যে চূড়ান্ত কর দায় নিরূপণে নিরূপণে স্যার যেটা ছিল স্যার, যেখানে 4% একটা ছিল স্যার। ও আচ্ছা, এইটার আমি আগেও বলছি, মানে এটা আসলে এখানে ছাড়া আর কোথাও রেফারেন্স পাওয়া যায় নাই। মানে 4% যে ব্যাপারটা, মানে আয়কর আইনের ক্ষেত্রেও এটা নাই। মানে ওইটা শুধু নির্দেশিকায় ম্যাথেই পাওয়া গেছে। আর এটা যেহেতু হচ্ছে ফাইনাল টেক্সট, সেই হিসেবে হচ্ছে আমরা কোনো কিছু কাটবো না, মানে এটা আমাদের হাতে না। সেটা হচ্ছে মানে উইথহোল্ডিং অথরিটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, যা এটা তারা হচ্ছে এই পরিমাণ টাকাটা কেটে এটা যখন জমা দেওয়া হবে তখন হচ্ছে ওরা রেজিস্ট্রেশন করবে। সেই হিসাবে 4% অথবা বিভিন্ন জায়গা অনুসারে হচ্ছে এটা বেরি করে। একদম 4% হচ্ছে সর্বনিম্নটা, মানে একদম গ্রামের বা অন্য কোথাও জমি জমা। কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে জমির যে বেল অনুসারে কিন্তু ওটা উল্লেখ থাকে। এটা আমি বলছিলাম গত, দেখা যায় 8.5 লাখ বা 9 লাখ টাকার জমিতে ট্যাক্স দিতে হচ্ছে 5 লাখ বা 6 লাখ, কারণ জমির হচ্ছে মূল্য হচ্ছে ডিফারেন্ট। তাই এটা নিয়ে আমার কাছে মনে হয় যা শুধু মনে রাখলেই হচ্ছে 4% অথবা জমির আহ একটা দলিল একটা মূল্য থাকে এনবিআর কর্তৃক, সেই অনুসারে রেট দৌড়ে হচ্ছে জমা দিতে হয়। ঠিক আছে? জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে কি স্যার, আরেকটা সরি কেউ যদি মানে আমি বল বলেন। আহ, স্যার মানে উৎসে বা আয়কর বিধিমালা 2024-এর 7 নম্বর অংশে আছে স্যার, মানে রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারী নিকটতে কর সংগ্রহ স্যার। এটা তো স্যার মানে সাধারণত তো এটা তো স্যার ভোক্তাই দিয়ে থাকে স্যার, এটা কি যে লেখা যেখানে মৌজা অনুযায়ী স্যার, এইটার স্যার এইটা ইস্যুটা কি স্যার? হ্যাঁ, এটা মৌজা অনুসারে হচ্ছে আহ, যারা কিনে জমি সাধারণত স্বাভাবিকভাবে তারাই বহন করে এটা। ক্রেতাই হচ্ছে এই জমি ইয়াটা দেয়, টিডিএস মানে যে অ্যামাউন্টটা কাটে সেটা হচ্ছে দিয়ে দেয়। এটা এগুলো মৌজা অনুসারে, সবগুলো জমি মৌজা অনুসারে।
স্যার বাংলাদেশের প্রেক্ষাপট স্যার এর আগেও বোধহয় বলছিলাম স্যার, দেখেন স্যার মানে সাধারণত ক্রেতাই কিন্তু স্যার রেজিস্ট্রেশন মূল্য দেয় স্যার। এটা সুবিধা কি স্যার, মানে যিনি বিক্রি করেন, যিনি আয় করবেন তার উপরে স্যার একটা মানে ট্যাক্সটা বর্তানোর কথা না স্যার? ট্যাক্স যে দেওয়ার মানে সরকারের ট্যাক্স পাওয়ার কথা, এটা যেহেতু ফাইনাল ট্যাক্স দেয় দেখ কারণ এই ক্ষেত্রে হয়তো দেখ যে জমি কিনে সে হয়তো দাম দরটা ওই রকম করে তাকে ট্যাক্সটা নিজের মধ্যে যাবে এই অনুসারে। আর যদি ট্যাক্সটা মানে যে বিক্রি করবে সে দিবে, তখন দেখা যায় দামের বার্গেনিংটা অন্যরকম হয়। তো সেই হিসাবে কোনো বাধ্যবাধকতা নাই, এটা ক্রেতা দিবে না বিক্রেতা দিবে, যার মন চায় সে দিতে পারবে। যেই নেই সেটা হচ্ছে ক্রেডিট নিতে পারবে, তবে বিক্রেতাই দেওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে বিক্রেতা দেয় না। ওখানে কি তার টিম ক্রেতার টিম কি দেওয়া যায়? থ্যাংক ইউ স্যার। আরেকটা ভাই কি প্রশ্ন করছিল যেন বুঝি নাই। ভাই ওইখানে যে ক্রেতার টিম কি দেওয়া যায় নাকি বিক্রেতার টিম দেওয়া হয়? বিক্রেতার টিমে দেওয়া হয় জমির জন্য। ক্রেতাও দিতে পারবে, চাইলে দিতে পারবে না এরকম না, দিতে পারবে। টিম জি, ওইখানে যে ট্যাক্সটা দেওয়া হবে কার টিমের উপর বেস করে দেওয়া হয়? এটা মূলত দেওয়া হচ্ছে বিক্রেতার টিম বা ও হচ্ছে দিয়ে দেওয়ার কথা, কিন্তু বাস্তবে দুই একটা ঘটনা এরকমও ঘটে ক্রেতাও সেটা দেয়। অত সরকার তো সরকারের ট্যাক্স পাওয়ার কথা পেয়ে গেছে, এটা হচ্ছে আসল। ওইখানে টিম নাম্বারটা কার উল্লেখ থাকে, বিক্রেতা নাকি ক্রেতা? ওখানে বিক্রেতা ক্রেতা উভয় টিনই থাকবে। জমি জমা বেচা কেনার জন্য টিন একটা বাধ্যতামূলক হয়ে গেছে, এবং রিটার্নও জমা দেয়, তথ্য থাকবে। তাহলে বিষয়টা কি যে সে আমার হচ্ছে কি, আমি জমি মালিক, আমি হচ্ছে ল্যান্ডের ওনার। আমি এখন যদি সেল যদি করি কাউকে, ডেভেলপারকে, আমি জমিটা আমি ওনার কাছে সেল করলাম, তাহলে আমার এখানে যেই ক্যাপিটাল গেইনটা হবে সেটার উপর তো আমাকে একটা টাকা 15% হচ্ছে ট্যাক্স আমার দিতে হইলো। আচ্ছা, তাহলে ও জমিটা যে কিনলো, যিনি কিনলেন যিনি কিনলেন ক্লায়েন্ট, সেও কি না, এটা আপনি যে জমি জমা বিক্রি ক্যাপিটালের উপর মানে ক্যাপিটাল গেইনের উপর তো 15% ট্যাক্স নাই। জমি এটা ফাইনাল ট্যাক্স না, জাস্ট ক্যাপিটাল গেইন হিসেবে দেখানো। আচ্ছা, যিনি আর কি কিনলেন, উনি উনি কি এটার উপর কোনো ট্যাক্স দিবেন? এটাই এতক্ষণ ধরে বলতেছি, স্বাভাবিকভাবে হচ্ছে তাহলে বিভিন্ন সিনারিতে তো উনি দিয়ে দেয়। যেমন আমার কলিগের একটা জমি বিক্রি করছে, সেই হিসাবে হচ্ছে কলিগে বিক্রি করছে, কিন্তু তারা ট্যাক্স দেয় নাই, ট্যাক্স দিছে ক্রেতা। তো সেই সময় প্র্যাকটিক্যাল কথা বলতেছি যে দুইজনেই দেয়, কিন্তু দেওয়ার কথা হচ্ছে বিক্রেতা, কিন্তু সে বিক্রেতার হয়ে ক্রেতায় দিয়ে দিচ্ছে ট্যাক্সের টাকা, ওই বাদে বাকি টাকা তাকে দিয়ে দিচ্ছে। পরবর্তীতে কি এটা কি কোথাও উনি ক্রেডিট নিতে পারবেন? ক্রেতার ক্ষেত্রে ক্রেডিট নেওয়াটা কঠিন, যেহেতু বিক্রেতা, আমরা বিভিন্ন ম্যাথে বা সলিউশনে দেখবো বিক্রেতা কত হয়েছে যে দিছে, এখন ক্রেতার নামে তো সব রেকর্ড থাকতেছে, সে পে করছে, তো সেই হিসাবে নিতে পারবে, কিন্তু সাধারণত বিক্রেতাই এটা ক্রেডিটটা নেয়। স্যার সাধারণত কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে কোথাও কিন্তু স্যার এই যে পে অর্ডার কিংবা মানে যে মানে রেজিস্ট্রেশন কিছুই লেখা থাকে না স্যার। আপনি মানে স্যার যদি দেখেন আর কি, হয়তো মানে দেখে থাকবেন স্যার, যে সাধারণত কিন্তু ওই যে স্যার যেটা মানে খাজনা যাই দেখ না কেন কিছুই কিন্তু মানে স্পষ্ট আকারে লেখা থাকে না। হ্যাঁ, হইতে পারে, কারণ আমার কাছে আমি পুরো দলিলটা দেখছি, তো ওই ইয়াটা মানে দেখি নাই ভালো করে। তো সেই হিসাবে হচ্ছে কেউ না কেউ নিবে আর কি, কিন্তু দেখা যায় রিটার্নই সাবমিট করে না, নিবে কে এটা অনেকে জানেও না। এই যে এটা বাস্তবতা স্যার, এটা একটা ইয়ে আছে স্যার। কারণ সে ক্রেতা টাকা দিতেছে, জমির টাকা ক্রেতা পেমেন্ট করে সুবিধা নিতে পারে না। জি, ক্রেতা পেমেন্ট করে তো সুবিধা নিতে পারবে না। হ্যাঁ, সুবিধা দেখা যায় ওইটা জানেও না, অথবা নেওয়ার ইন্টারেস্ট নাই, রিটার্নও সে সাবমিট তো করে না। না, সে ট্যাক্স পেমেন্ট করছে, ট্যাক্সে তো বিয়োগ পাবে না, বিয়োগ দিতে পারবে না, তাই? হুম। কিন্তু ওর এইদিকে কোনো খেয়াল নাই আর কি। ক্যাশ টাকা দিত, ক্যাশ টাকাও তো দেওয়ার কথা না, ক্যাশ টাকাতে তো বেচা কিনা করে ফেলতেছে। বাংলাদেশ টিভি কি হয়, ওই যে ক্রেতা বিক্রেতার মধ্যে দাম দস্তরটাই ওইভাবে হয় যে ধরেন আমি বিক্রি করব, ঠিক আছে, যে ক্রেতা আছে তো সে দেখা যায় কিছু বার্গেনিং করে, তো বিক্রেতা কি বলে কি
ঠিক আছে, আপনি তাহলে ওইটা ওইভাবে ট্যাক্স হিসেবে দিয়ে দিয়েন। হুম, ঠিক আছে তো। হয় এগুলো হয়। সে এখান দিয়ে কম নিবে, কিন্তু ওখান দিয়ে ওই লাইবিলিটিটা ওরে দিয়ে দিছে আর কি। বাংলাদেশে এভাবে চলে আর কি। ওরা মানে ক্রেতা বিক্রেতার একটা সুযোগ দিল আর কি। ক্রেতা বলল, যা যত ঝামেলা টামেলা সব আমি নিয়ে নিলাম, তোর এত টাকা দিব যা। মানে তো সে 50 বলল, লক্ষ টাকা আমি সেল করলে তো সে দিয়ে দেওয়াই লাগতো ধরেন 5 লাখ। সে বলতেছে তুমি তাইলে ওইটা দিয়ে দিও, তুমি আমারে আর 2 হ্যাঁ লাখ ও বাড়াই তো দিও আমার না। মনে হচ্ছে ও নেট অ্যামাউন্ট ভালো পাচ্ছে, ট্যাক্সের মেসেজ ঝামেলা পাচ্ছে না, তো বহুত হ্যাঁ, কিছু। আচ্ছা ভাই, একটা জিনিস আমার প্রশ্ন ছিল, ওই যে যে আমরা তো সাধারণত শিকার সময় যেটা হয় যে একটা বিল পাই গেলাম, এটার উপর ট্যাক্স ব্যাট কাটলাম, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকাউন্টসে যেটা হয়, একটা বিল পারচেজের ক্ষেত্রে দেখা যায় আমি ইনস্টলমেন্টে দিতেছি, টাকাটা পে করতেছি বড় অ্যামাউন্ট, বা সেলের ক্ষেত্রে ইনস্টলমেন্টে টাকা নিতেছি, তো এই ক্ষেত্রে ট্যাক্স ব্যাট কিভাবে অ্যাডজাস্ট করবে? কিন্তু আমি তো যখন জার্নাল দিয়ে দিতে পারি চলবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সেল, কিন্তু হ্যাঁ কিন্তু এটা তো একসাথে হচ্ছে না, ধাপে ধাপে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ধাপে ধাপে আপনি কাটবেন, যখনই টাকা দিবেন তখনই কেটে ফেলবেন, সহজ কথা। 10 বার মানে দিয়ে 10 বার আনুপাতিক হারে টোটাল অ্যামাউন্টের উপর যা আসবে, এবার আনুপাতিক হারে যা আদায় হচ্ছে ওটার উপরে এইভাবে কাটবো নাকি? হ্যাঁ, কারণ এখন হচ্ছে ওই সবচেয়ে ওই যে 89 সেকশনটা মডিফাই করছে, তো তো হ্যাঁ, সেই হিসাবে হচ্ছে এখন যেহেতু মানে বিলের বড় অ্যামাউন্টের উপর রেট করা ধরে না, এখন কিন্তু সবগুলা ফ্ল্যাট রেট করছে। তো ফ্ল্যাট করার কারণে সুবিধা কিন্তু এটাই হচ্ছে যে আপনার যতটুকু হয় আপনার এভারেজ করা দরকার না। যেমন গ্যাস বিলের ক্ষেত্রে কি একটা ঝামেলা হইতো, এত হইলে 7%, তারপর হচ্ছে 5%, 2%, এরকম বহুত কিছু হইতো। তো দেখা যায় এই ধরনের ঝামেলাগুলো এখন নাই, তার মানে আপনি এই সমস্যাগুলো ফেস করবেন না। তার মানে এখন 3 লক্ষের মধ্যে আমি ধরেন কোনো জিনিস পারচেস করলাম, এখন এখানে ট্যাক্স ব্যাটের ইস্যু আছে, আমি এখন ট্যাক্স কেটে রাখবো। তো ধরেন আমি 1 লাখ দিব, 1 লাখের উপরে এখন টিডিএস কাটবে, এই তো মানে এই হ্যাঁ, লেজারটা হবে টিডিএস পেয়েবলে, আমি 1 লাখের উপর যা আসবে ওইটা পেয়েবল দেখাবো। এটা বারবারই থাকবে যে পেমেন্ট হওয়ার সাথে সাথে ওই জোরে ডেবিট করছেন, তার সাথে টিডিএস কে করছেন, মানে ওই একসাথে জানালে সবগুলো দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে ধরেন আমার এই পারচেজ যেটা হইলো, ধরেন ইয়া হইলো আমার পারচেজটা আমি সরাসরি ধরেন 3 লাখই দেখাইলাম, এটা হুম, জাস্ট 3 লাখ দেখাই আমি ক্রেডিটরকে ক্রেডিট করে দিলাম 3 লাখ, কিন্তু এরপরে আমার তো টাকা পেমেন্ট করতেছি আমি ধরেন 1 লাখ, পেমেন্টের ক্ষেত্রে দিয়ে আমি ওই ট্যাক্স লাইবলটাকে ক্রেডিট দেখাবো এখানে, ধরেন 1 লাখের মধ্যে যদি আমার 5,000 টাকা আসে, ধরেন 1 লাখ আমি ডেবিট করলাম, ধরেন এক্সপেন্স ক্রেডিটরকে আমি 1 লাখ কমালাম, ডেবিট করে 1 লাখ, এখান দিয়ে ট্যাক্স লাইবিলিটি কি 5,000 ক্রেডিট করবো নাকি, আর ক্যাশ 95,000 এরকম? পেমেন্ট হওয়ার সাথে সাথে ওইটা দুইটা একসাথে অ্যাডজাস্ট করে ফেলবেন, যতবার পেমেন্ট করবেন ভাই ততবার দিবেন। জি, আচ্ছা, আর এটা একটা সমস্যা। ইনকাম ট্যাক্সের নিয়ম অনুসারে যে চুক্তি মূল্য সম্পূর্ণ একবারে কাজে রাখা নিয়ম, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে যেটা পেমেন্ট করো সে পেমেন্টের উপরে, কিন্তু নিয়ম অনুসারে আছে সম্পূর্ণ উপর কাটা উচিত। না আপনি পেমেন্ট না করে তো এটা ব্যাটের ক্ষেত্রে এরকম হয়, ট্যাক্সের ক্ষেত্রে এরকম না, কারণ ব্যাটের ক্ষেত্রে সেল যদি দাঁড়েও করেন, হ্যাঁ যেরকমই করেন ব্যাট দিয়ে দিতে হচ্ছে। কিন্তু সেলসে এখানে তো আপনি দেখতে পাচ্ছেন শুরুতে বেস ভ্যালু তো বলছে তিনটা জিনিসই দেখাইছে, চুক্তি মূল্য দেখাইছে, পরিশোধ মূল্য দেখাইছে। তো এখন আমি অ্যাকচুয়াল পরিশোধ করলে না বুঝবো যে আমার কত টাকা হচ্ছে, তো সেই হিসেবে আমি কোনো কারণে টাকা পরিশোধ করলাম না, কিন্তু তার টিডিএস কেটে ফেললাম, তো এটা তো হইলো না। আর যেহেতু আমার হাতে সুযোগ আছে, আমি যখনই পেমেন্ট করব তখনই আমি তারটা কেটে বুঝাই দিব। এখন আমি না পেমেন্ট করে তার টাকা দিলামই না, কিন্তু আমি তার টিডিএস কেটে ফেলতেছি, তো সেটা হিসাবে ফিউচারে কি হয় এটা তো আপনি জানেন না। তো এটা বেটার, আমি ট্যাক্সের ক্ষেত্রে কোম্পানিকে আপনার সেফ জোনে রেখে উইন উইন সিচুয়েশনই করতে হবে, ট্যাক্স বেট যেটা হোক, মানে সবাই যাতে ট্যাক্স পেয়ার এবং গভর্নমেন্ট দুইটাই যাতে উইন উইন সিচুয়েশন হয়। আপনি কিন্তু বোথ, ভাইয়া হয় কি, একটা পেমেন্ট তো 3 মাস ব্যাপী 4 মাস ব্যাপী হইতে পারে, হুম, কিন্তু আমাদের তো প্রতি মাসে রিটার্ন দিতে হবে, প্রতি মাসে চালান জমা দিতে হবে। এখন এটা কি আমার ভ্যাট অফিস মানবে নাকি যে আপনি একটা পেমেন্ট এর এগেইনস্টে ট্যাক্স কত মাস ব্যাপী দিচ্ছেন? বা তখন একটা ঝামেলা হয়ে যায় না অ্যাকাউন্টস মিলানোটা? না এটা যে আমি তো পেমেন্ট না দিয়ে আমি ওই টাকা বা টিডিএস বিডিএসটা হবে কেন, আমার পেমেন্ট তার ছাড়া তো মানে আমি। যতটুকু পেমেন্ট হবে আর যতটুকু আপনার ইয়ে হবে, রিসিভ হবে, অতটুকুর উপরে ট্যাক্স ব্যাট আমার যতটুকু কাটতে পারবো ওইটাই আমি দেখাবো রিটার্নে, হ্যাঁ, মানে আপনি মাসিক যে। বড়জোর এটা করতে পারেন যে ধরেন 3 বারে পেমেন্ট করছেন, তো 3 বারে শেষে একবারে গিয়ে একটা সার্টিফিকেট ইস্যু করতে পারেন, সার্টিফিকেট 3টা না দিয়ে একটা দেন,
তাহলে তো হয়ে গেল। আপনার তো প্রতি মাসে এসে তো ট্যাক্স অফিস ভ্যাট অফিস চেক করবে না। আপনি 3 বারে দিছেন, টিডিএস উইথড্রয়াল রিটার্নে গেছে, ভালো কথা। পরবর্তীতে আপনি ফাইনাল সেটেলমেন্ট করছেন, ওখানে একটা সার্টিফিকেট ইস্যু করলেন, ওটা নিয়েই সে ক্রেডিট নিবে। মানে একদম ভাই, এই জিনিসটা একটা কেস দিয়ে দেখাই দিলে আমাদের জন্য, মানে সামনে যখন করাবেন একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আজকে